আচ্ছা, আমাদের মধ্যে উপস্থিত আছেন একজন গেস্ট, আরেকজন গেস্ট জয়েন করেছেন। তার নাম হচ্ছে মহিমা বাঁধন, লক্ষ্মীপুর আইন পরিষদের ফাউন্ডিং প্রেসিডেন্ট। আপনি আপনার একটু শুভেচ্ছা ও আহ, আপনার পরিচয় পরবর্তী দিন, এরপরে আমরা সরাসরি বিতর্কে চলে যাব। আমি মহিমা বাঁধন, লক্ষ্মীপুর আইন ছাত্র পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আমি স্টুডেন্ট ছিলাম, সাহিত্য ফোরামের সহসভাপতি হিসেবে ছিলাম। আমাদের তো যে আবৃত্তি, আসলে আবৃত্তিটা তো অনেক আগ থেকেই মানে শুরু হয়ে আসছে, কিন্তু বিতর্ককে মানুষ বিভিন্নভাবে মানে আখ্যায়িত করে। তো অনেকে ভাবে যে এটা হচ্ছে যে আসলে অনেকের কাছে যুক্তিতর্ক, অনেকের কাছে বিতর্কটা হচ্ছে তো সর্বোপরি দেখা যায় বিতর্কের মানুষগুলো বিভিন্নভাবে সাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনার মাধ্যমে, যুক্তিতর্কের মাধ্যমে একটি সমাধানে পৌঁছায়। তো স্ট্যামফোর্ড বিতর্ক ফোরাম, স্ট্যামফোর্ড ডিবেট ফোরাম হচ্ছে তেমন একটি সংগঠন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, এই ফোরামের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এমন একটি বিতর্কের আয়োজন করার জন্য এবং গেস্ট হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ মহিমা বাদন আপুকে। এখন আমি সরাসরি আমাদের স্পিকার এবং বিতর্কের বিচারক খন্দকার মহিউদ্দিন। এটা বলে দিও, প্রেক্ষাপটটা বলে দিও। রোস্ট, আচ্ছা প্রেক্ষাপটটাও জি ভাই বলতেছি। প্রেক্ষাপটটা তাই মনে করো কি আসছে আসছে বাঙালি আমার স্কিট ওই ভালো ভাই। বাঙালি আমার লোক আগে বাঙালি কি স্কিট ছিল কি শুনবি গ্রামীণে জেনে মন নেট প্রিন্ট একটা 150 ফ্রি ফেরে 150-200 থাকলে কিন্তু মাঝে মধ্যে একটু ল্যাগ করে, একটু ল্যাগ করে। হ্যাঁ একটু ল্যাগ করে। ওই ধরে এমনি ম্যাচ সব খেলা দেখলে দুপুরের টাইমে খেললে মোট 150 তোর লাস্ট জন্য কিছু বোঝাই যায় না, কারণ কি জানো ওগুলো যে হাই গ্রেড হইতো হ্যাঁ হেইয়া আর বাঙালি কি থাকে জানো 10-20 এত ভালো নেই। এই কালকে জি আজকের হ্যালো জাভেদ ভাই। আমি মেহেদী আপনি একটু আপনার মাইকটা একটু মিউট করুন। হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের প্রেক্ষাপট হচ্ছে আধুনিক সিরিয়ালগুলো বিজ্ঞানের সূত্রকে গুরুত্ব না দিয়ে গরুকে গাছে উঠানোর মতো দৃশ্য দেখাচ্ছে। তবুও টিআরপি বৃদ্ধি এবং শ্রেণীভিত্তিক দর্শকের লক্ষ্য করে এগুলো বানিয়ে যাচ্ছে। এমতো অবস্থায় একাধিক বুদ্ধিজীবী প্রশ্ন তুলেছে যে পরিচালক যা দেখাচ্ছে তা দর্শক কি দেখবে, নাকি দর্শকের যা দেখা উচিত তা তৈরি করবে। বিতর্কের বিষয় এই সংসদ গরুকে গাছে ওঠাবে। পক্ষে রয়েছেন জাভেদ, মৌরিম আজিজ মৌরিন আর আতকিয়া ফারিয়া। বিপক্ষে আছে মুনিয়া বর্ষা, ইখতিয়ার সালভি এবং আসমা। আমি সরাসরি আমাদের যে স্পিকার ও বিচারক রয়েছেন খন্দকার মহিউদ্দিন, ওনার কাছে চলে যাচ্ছে। ধন্যবাদ মুন্নাকে। আজকের যে বিষয়টি নির্ধারিত হয়েছে আপনারা ইতিমধ্যে প্রেক্ষাপটটি শুনেছেন। প্রেক্ষাপটটি খুবই সমসাময়িক এবং প্রেক্ষাপটটি খুবই বাস্তব। আমরা দেখেছি বিভিন্ন সিরিয়ালগুলোতে বৈজ্ঞানিক সূত্রকে কোনোভাবেই মানা হচ্ছে না, কিন্তু টিআরপি এবং ব্যবসা একটি বড় বিষয়। তো সেই বিষয়টি থেকেই হচ্ছে বিতর্কটির উদ্ভব। এই সংসদ গরুকে গাছে ওঠাবে, অর্থাৎ গল্পের গরু গাছে উঠবে। তো উঠবে কি উঠবে না সেটা আমরা দেখতে পাবো আমাদের বিতর্কের মধ্য দিয়ে। বিতর্কের মাধ্যমে আমরা জানতে পারবো আজকে আমরা আসলে গরুকে গাছে উঠতে দেবো বা আটকে দেবো কিনা। তো যাই হোক, আমাদের সাথে দুজন গেস্ট আছেন, ইতিমধ্যে তাদের পরিচয় পেয়েছি, ওবায়দুল আলামিন এবং মহিমা বাঁধন। আমরা তাদের বক্তব্য শুনবো আরেকবার, আমাদের বিতর্কটি কেমন লাগলো। বিতর্কের শেষে আমি সরাসরি চলে যাচ্ছি সংজ্ঞায়ন, তার দলীয় অবস্থান ব্যাখ্যা এবং সরকারি দল থেকে প্রস্তাবটি উত্থাপন করার জন্য জাভেদ হাসানের কাছে, প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে এমন একটি বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি যেটি শুনে অনেকেই প্রথমে প্রশ্ন তুলে এটি কি আসলে কোনো রম্য বিষয় কিনা, কিন্তু না মাননীয় স্পিকার, তাদের উদ্দেশ্যেই বলছি এটি কোনো রম্য বিষয় না, বরং এটি এমন একটি বিষয় যেটি অতি গুরুত্বপূর্ণ এবং বোঝার মতো এবং অনুভব করার মতো একটি বিষয়। প্রথমেই আমাদেরকে মনে রাখতে হবে আজ আমরা যা বলছি
দেখছি বা যা শুনছি সেটি মানুষের ভাবনা চিন্তা জগতের সাথে সরাসরি সম্পর্কযুক্ত এবং এটি নিয়ে আজ আমরা সরাসরি প্রশ্ন তুলতে যাচ্ছি। এবং একজন মানুষের চিন্তা এবং ভাবনার জগৎকে আমরা নিজের মতো করে কখনোই প্রশ্ন তুলতে পারি না। সেটি মাথায় রেখে মাননীয় স্পিকার আমাদেরকে মনে রাখতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অধিকাংশের মতামতকে যেমন গ্রহণযোগ্যতা দিতে হবে, সেই রকম এই গণতান্ত্রিক প্রক্রিয়া মানুষ কি দেখবে কি না দেখবে এটি তার নিজের উপরে ছেড়ে দিতে হবে মাননীয় স্পিকার। সেই স্থান থেকে আমি প্রথমেই চলে যাব মাননীয় স্পিকার আমাদের বিতর্কের সংজ্ঞায়নে। মাননীয় স্পিকার এই সংসদ গরুকে গাছে উঠাবে। মাননীয় স্পিকার এই সংসদ বলতে আমরা আজকে অর্থভিত্তিক শিল্পীদের সংসদ বোঝাতে চেয়েছি মাননীয় স্পিকার। অর্থভিত্তিক শিল্পীদের সংসদ, যেখানে এই শিল্পীদের জন্য অর্থ উপার্জন একটি গুরুত্বপূর্ণ বিষয় হলেও একমাত্র বিষয় না, যেটি আমাদের বর্তমানে মার্কেটে টিকে থাকার জন্য অর্থ উপার্জন একটি অন্যতম মাধ্যম হিসাবে আমরা নিচ্ছি। এবং শিল্পীদের দিন শেষে শিল্পীদের লাভ এবং শিল্পীদের কাজে নিরাপত্তাকে আমরা অধিক গুরুত্ব দেব, কারণ এর মাধ্যমেই আমরা পারবো আমাদের এই আধুনিক সিরিয়াল গুলোর প্রফিট মার্জিনেশন বা লাভকে চূড়ান্ত করতে, একজন শিল্পীর কাজকে দীর্ঘায়িত করতে এবং দীর্ঘমেয়াদী কাজের নিশ্চয়তা দিতে, তাদের চাহিদার উপর শিল্পকে চর্চার একটি সুযোগ দিতে। যে চাহিদাটি হবে আমাদের মার্কেটিং চাহিদা, যে চাহিদাটি হবে আমাদের দর্শক ভিত্তিক চাহিদা। এবং এই পয়েন্টের উপর দাঁড়িয়ে আজকে আমরা এই বিতর্কটি করে যাবো মাননীয় স্পিকার। চলে যাই মাননীয় স্পিকার, আমরা এই সংসদের গরুকে কেন গাছে উঠাবো মাননীয় স্পিকার। যদি প্রেক্ষাপটের দিকে তাকাই মাননীয় স্পিকার, দেখুন আধুনিক সিরিয়াল গুলো বিজ্ঞানের সূত্রকে গুরুত্ব না দিয়ে গরুকে গাছে উঠানোর মতো দৃশ্য দেখাচ্ছে মাননীয় স্পিকার। এখানে আধুনিক সিরিয়াল গুলো আসলে কি? এখানে আধুনিক সিরিয়াল হচ্ছে আমাদের উপমহাদেশের ব্যবসা নির্ভর যে সিরিয়াল গুলো আমরা দেখছি, সেই সিরিয়াল গুলোকে ধরতে পারি, যেমন জি বাংলা, স্টার বাংলা বা স্টার প্লাস যে ধরনের সিরিয়াল গুলো হচ্ছে বা যে সিরিয়াল গুলোর উপর কেন্দ্র করে বিভিন্ন চ্যানেল তৈরি হচ্ছে, সেগুলোকে আমরা আধুনিক সিরিয়াল হিসেবে ধরছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার বিজ্ঞানের সূত্রকে না মেনে গরুকে গাছে ওঠানোর মতো দৃশ্য দেখাচ্ছে মাননীয় স্পিকার। এখানে তো দোষের কিছু নেই। দেখুন বিজ্ঞানের সূত্র বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি, দেখুন মূল কাহিনীকে ঠিক রেখে এটাকে অতিরঞ্জিত করা কিংবা এটাকে একটু আকর্ষণীয় করে তোলা, দর্শকের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য আমাদের বিভিন্ন বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হয়। এবং আমরা একজন বাচ্চা যখন কার্টুন দেখে মজা পায়, তেমনই কিন্তু একজন দর্শক এই ধরনের সিরিয়াল গুলো দেখে মজা পায়। আর এই স্থান থেকেও কিন্তু তারা এই ধরনের সিরিয়াল বা বিজ্ঞানের সূত্রকে একটু না মেনে হলেও এই ধরনের সিরিয়াল তৈরি করার মতো সম্পূর্ণ যুক্তিসঙ্গত কারণ আছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার চলে যাচ্ছে। তারপরে আমাদের এখানে দেখাচ্ছে যে আমাদের টিআরপি বৃদ্ধি এবং শ্রেণীভিত্তিক দর্শককে লক্ষ্য করে আমাদের এগুলো বানিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। এই যে টিআরপি বৃদ্ধি, আজকে যদি টিআরপি নিয়ে কথা বলি অনেকগুলো কথা আসবে, কারণ অনেক সময় টিআরপি সঠিক রেট দেয় না বলা হয়, অনেক সময় বলা হয় টিআরপি নিয়ে দুর্নীতি হয়। কিন্তু মাননীয় স্পিকার টিআরপি নিয়ে আসলে যাই হোক এটি গুরুত্বপূর্ণ বিষয় না, কারণ টিআরপির মাধ্যমে দিন শেষে আমরা দেখতে জনগণের চাহিদা আছে কি নেই। এখানে হতে পারে প্রথম থেকে দ্বিতীয় দেখাচ্ছে বা সবচেয়ে সেরাটাকে 3 নম্বরে দেখাচ্ছে, 3 নাম্বারটাকে প্রথমে নিয়ে যাচ্ছে। কিন্তু দিন শেষে আমার এই যে সিরিয়াল গুলো, এটার চাহিদা কিন্তু আমার এই টিআরপির মাধ্যমে যে আছে বা জনগণের যে চাহিদা আছে সেটা কিন্তু প্রমাণ হচ্ছে মাননীয় স্পিকার। এবং যেটি এটি মার্কেট সফল বা ব্যবসা সফল কিন্তু হচ্ছে মাননীয় স্পিকার। সেই স্থান থেকে আমরা বলতে পারি এই টিআরপি বৃদ্ধি এবং শ্রেণীভিত্তিক দর্শক লক্ষ্য করে এগুলো তৈরি করা উচিত। এখন হচ্ছে শ্রেণীভিত্তিক মাননীয় স্পিকার। আমরা জানি দর্শকের শ্রেণীকে 3টি ভাগে ভাগ করা হয়, আরবান, রুরাল, সেমি আরবান। মাননীয় স্পিকার দেখুন আরবান আর সেমি আরবান রুরাল রয়েছে। আরবান, সেমি আরবান এবং রুরালদের মধ্যে এই ধরনের সিরিয়াল গুলো দেখার প্রবণতা প্রচুর মাননীয় স্পিকার। তারা বারবার দেখতে চাচ্ছে, তারা দেখার জন্য ফিরে আসছে, শত অ্যাড হওয়ার পরেও কিন্তু তারা এটি আবার দেখছে, যেটি টিআরপির মাধ্যমে প্রমাণিত এবং দর্শক চাহিদার মাধ্যমে প্রমাণিত। এবং আরবানদের কথা যদি বলি, আরবানদের সচেতন হিসেবে তাদের কথা বলছে, তাদের বিভিন্ন যুক্তিতর্ক উপস্থাপন করছে, দিন শেষে কি করছে তারা এটা নিয়ে মতামত করছে, কিন্তু তারা যদি দেখছে দেখার পর মতামত উপস্থাপন করছে, অর্থাৎ যে দর্শকের দেখার জায়গাটি সেখানে কিন্তু আমাদের চাহিদা রয়েই যাচ্ছে মাননীয় স্পিকার। কিন্তু ঠিক এমন সময় আমাদের একদল বুদ্ধিজীবী প্রশ্ন তুলেছে, পরিচালক যা দেখাচ্ছে তাকে আমরা দেখবো নাকি যা দেখা উচিত তা তৈরি করবে। এখানে যদি মাননীয় স্পিকার বলতে চাই তাহলে বুদ্ধিজীবী এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার কে মাননীয় স্পিকার? আপনাকে প্রথমেই মনে রাখতে হবে একটি গণতান্ত্রিক দেশে বা আমাদের এই দেশগুলোর কথা যদি চিন্তা করি, আমাদের ভারতীয় উপমহাদেশের কথা চিন্তা করি, আমাদের টোটাল জনগণের শুধুমাত্র 3% বুদ্ধিজীবী। এবং যদি আরবান বা সচেতন পিপলের কথা চিন্তা করি তাহলে মাত্র 12% এই আরবান পিপলের মধ্যে পড়ে। তাহলে মাননীয় স্পিকার আজকে একজন পরিচালক এই 3% বুদ্ধিজীবীর জন্য সাহিত্য চর্চা করবে, শিল্প চর্চা করবে, নাকি আমার এই 97% অথবা এই যে সচেতন মানুষ 12% বাদ দিলে যে 88% থাকে তাদের জন্য এই শিল্পীকে চর্চা করবে? এটি বড় প্রশ্ন মাননীয় স্পিকার। অবশ্যই আমার 88% বা 97% এর জন্যই তৈরি করবে, 3% বুদ্ধিজীবীর জন্য না মাননীয় স্পিকার। দ্বিতীয়ত পরিচালক যা দেখাচ্ছে মাননীয় স্পিকার, পরিচালক আসলে কি দেখাচ্ছে? পরিচালক সেটিই দেখাচ্ছে যেটি জনগণ দেখতে চাচ্ছে। প্রধানমন্ত্রী আপনার 1 মিনিট সময় বাকি আছে।
ধন্যবাদ মাননীয় স্পিকার। যেটি দেখতে চাচ্ছে, যেটি আমার মার্কেট সর্বোচ্চ লাভ নিতে পারছে, আমার সুযোগ দিচ্ছে, সেটি আমরা দেখতে চাচ্ছি। তৃতীয়ত মাননীয় স্পিকার, দর্শক যা দেখতে চায় তা কি দেখা উচিত কি উচিত না সেটি নিয়ে আমাদের আসলে কথা হচ্ছিল। মাননীয় স্পিকার, দর্শক যেটি দেখতে চায় এটি আসলে কিভাবে নির্ধারণ হবে? এটি তো আমাদের টিআরপির মাধ্যমে বর্তমান নির্ধারণ হচ্ছে। তার মানে কি সেই স্থান থেকে আমার এই ধরনের গরুকে গাছে উঠানোর মতো দৃশ্য কিন্তু মার্কেট পাচ্ছে এবং এটির চাহিদা আছে, সেটি আমাকে মনে রাখতে হবে। মাননীয় স্পিকার, অর্থাৎ আমরা আমাদের জায়গা থেকে এই যে আমাদের প্রফিট মার্জিন বা লাভকে চূড়ান্তকরণ, দীর্ঘস্থায়ী কাজের সুযোগ, চাহিদার উপর নির্ভর করে আমাদের শিল্পকে চর্চা, যেখানে মার্কেট চাহিদা এবং দর্শক চাহিদাকে আমরা অতি গুরুত্ব দেব, সেই স্থান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ধরনের আধুনিক সিরিয়ালগুলো তৈরির সম্পূর্ণ যুক্তিযুক্ত সম্ভাবনা আছে। মাননীয় স্পিকার, দেখুন দিন শেষে কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না, 30 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। দেখুন, সাসপেন্ড অফ বিলিফস এর কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ সাসপেন্স অফ বিলিফস এর ক্ষেত্রে কি হচ্ছে, আমরা যা বিশ্বাস করছি সেটিকে আমরা মেনে নিচ্ছি এবং যা দেখাচ্ছে সেটিকে দেখে আমরা ভিন্নতার ফলে আনন্দ পাচ্ছি, যার ফলে এই ধরনের চাহিদাগুলো কিন্তু আমাদের দিন দিন সৃষ্টি হচ্ছে। মাননীয় স্পিকার, অর্থাৎ আমরা বলতে পারি যে আমাদের এই সমস্ত কারণ ফলে আমাদের এই উপমহাদেশে এই ধরনের সিরিয়াল তৈরি হওয়ার যথাযথ যুক্তিসঙ্গত কারণ আছে। এক্ষেত্রে যদি বিরোধী দল বলতে পারে এতে মানুষ ভিন্ন ধারায় যাচ্ছে, মানুষ শিশুদের জন্য তৈরি হচ্ছে না, এগুলো কিন্তু আমাদের অ্যাডাল্টের জন্য তৈরি হচ্ছে। অর্থাৎ দিন শেষে এটা যে ভিন্ন ধারায় যাবে বা শিশুরা খারাপ হবে সেই দিকটি কিন্তু আমরা সরাসরি প্রশ্ন তুলতে পারি না। মাননীয় স্পিকার, আমার বাকি বক্তব্য আমার পরবর্তী বক্তারা বলে যাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ আমাদের প্রধানমন্ত্রী জাভেদ হাসানকে তার বক্তব্য দেওয়ার জন্য, এবং সংসদের কাছে পরিষ্কার একটি সংজ্ঞা চলে এসেছে। এই সংজ্ঞায়নের পরবর্তী সময় আমরা বিরোধী দলকে 1 মিনিট সময় দিচ্ছি তাদের স্ট্র্যাটেজি ঠিক করে নেবার জন্য। মুন্না, দেখতেছো টাইম? জি জি। আমি মাঝখানে বের হয়ে গেছিলাম, মাঝখানে 2 মিনিট থেকে কি বলছে একটু সারসংক্ষেপ বলা যাবে? এটা তো সম্ভব না সালভি, তোমার বাকিদের থেকে শুনে নিতে হবে। আচ্ছা ঠিক আছে। জি ভাইয়া, সময় শেষ। না, দেখা যাচ্ছে না। সময় শেষ ভাইয়া। আচ্ছা, আমরা ফ্লোর দিচ্ছি বিরোধী দল থেকে মুনিয়া ইসলাম বর্ষাকে। আসসালামু আলাইকুম, আমি মনি হোসেন বর্ষা। আমাদের আজকের বিতর্কের বিষয়টি ছিল, আমরা কিছুক্ষণ আগে প্রেক্ষাপটটি সবাই শুনেছি, আমি সবার উদ্দেশ্যে আরো একবার বলছি, আমাদের আজকের প্রেক্ষাপটটি ছিল যে আধুনিক যে সিরিয়ালগুলি হচ্ছে এটা বিজ্ঞানী সূত্র না মেনেই যা দেখাচ্ছে এটাই কি দেখবে, নাকি এটা না দেখে বরং যেটা দেখা উচিত পরিচালক সেইভাবেই তৈরি করবে। সেই ক্ষেত্রে আমাদের প্রেক্ষাপটে দাঁড়িয়েছে যে গরুকে গাছে তোলা, এবং আমি সম্পূর্ণরূপে এর বিরোধিতা করছি। মাননীয় স্পিকার, আপনি কিছুক্ষণ আগেই আমার মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলে গেলেন সেটা লক্ষ্য করলে দেখতে পারবেন, তিনি বলছেন শিল্প চর্চার কথা। এখানে কোন শিল্প চর্চা হচ্ছে তা আমার বোধগম্য নহে। তিনি বলেছেন উপমহাদেশের কথা। উপমহাদেশে যে সমস্ত সিরিয়ালগুলো আমরা দেখতে পাচ্ছি, স্টার জলসা, জি বাংলার কথা বলেছি, স্টার জলসা এবং জি বাংলা আমরা মোটামুটি সবাই কম বেশি দেখে অভ্যস্ত। এই সিরিয়ালগুলোতে কি দেখানো হচ্ছে মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, এই সিরিয়ালগুলি একটি 5 বছর ধরে চলছে। এই সিরিয়ালগুলিতে দেখা যাচ্ছে যে একজন 3বার 4বার করে বিয়ে হচ্ছে। এই সিরিয়ালগুলিতে দেখানো হচ্ছে একজনের সাথে একবার বিয়ে হওয়ার পরে একাধিকবার তার বিয়ে হচ্ছে। এই সিরিয়ালগুলিতে দেখানো হচ্ছে একজন হারিয়ে যাচ্ছে, তাকে 10 বছর পরে ফিরে পাওয়া যাচ্ছে। এই সিরিয়ালগুলিতে দেখা যাচ্ছে সে মাথায় বাড়ি খেয়েছে, সে কিছুক্ষণ পরে বেঁচে উঠেছে। মাননীয় স্পিকার, এগুলো কি আমাদের শিল্প চর্চা? এটাই কি আমাদের শিল্প? মাননীয় স্পিকার, সবার প্রথমে তাহলে আমাদের শিল্প নিয়ে জ্ঞান থাকতে হবে। মাননীয় স্পিকার, আমি যখন আজকে শিল্প চর্চার কথা নিয়ে কথা বলতে আসছি, তাহলে এখানে কোন শিল্প চর্চা হচ্ছে এটা আমার বোধগম্য নয়। মাননীয় স্পিকার, সে আরো বলে গেছেন তিনি এখানে গুরুত্ব দিচ্ছেন অর্থনৈতিক এবং মার্কেটিং ভিত্তিক গণতান্ত্রিককে। মার্কেটিং, মাননীয় স্পিকার, মার্কেটিং করার আগে মাননীয় স্পিকার চিন্তা করতে হবে এখানে অর্থনৈতিক যে গণতান্ত্রিক চিন্তাধারাকে তিনি তুলে ধরেছেন, সে অর্থনৈতিক মার্কেটিং এর যে কথাটি তিনি বলেছেন সেটি আমাদের প্রত্যেকের ক্ষেত্রে
প্রত্যেকটা অর্থনীতিবিদের কথা যদি আমি চিন্তা করি এবং গণতান্ত্রিকবিদের যদি কথা আমরা চিন্তা করি, একটা মানুষের গণতন্ত্র যেভাবে আছে সেরকম তার অর্থনৈতিক মুক্তিও আছে। অর্থনৈতিক যদি চিন্তা করি তাহলে যখন কোনো মানুষ ব্যবসা করে, যখন কোনো মানুষ মার্কেটিং করে, তখন তার ক্ষেত্রে দুই ধরনের ব্যাপার চলে আসে। মানুষ স্পিকার, প্রত্যেকটা মানুষ আমরা এখানে সমাজে বসবাস করি, সমাজের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে। মানুষ স্পিকার আমরা সেই সামাজিক দায়বদ্ধতার কথা যদি চিন্তা করি, একজন অর্থনীতিবিদও সমাজেই থাকে এবং তার সমাজের প্রতি অবশ্যই তার দায়িত্ব এবং কর্তব্য আছে। মানুষ স্পিকার, আমরা সামাজিক ক্রাইসিস তৈরি করে আমাদের কোনো গণতান্ত্রিক মুক্তি পাবো না। মানুষ স্পিকার, আমাদের কোনো অর্থনৈতিক মুক্তিও পাবো না। এবং তিনি যে মার্কেটিং এর কথা বলে গেছেন মানুষ স্পিকার, মার্কেটিং তখনই হবে মানুষ স্পিকার যখন আমার অল ক্লাস অফ পিপুল ওই জিনিসটা দেখবে। মানুষ স্পিকার, তিনি বলেছেন শ্রেণী ভিত্তিক দর্শকের জন্য তিনি শিল্প চর্চার কথা, তিনি বলেছেন শ্রেণী ভিত্তিক দর্শকের জন্য সিরিয়াল তৈরি করবে। মানুষ স্পিকার, এখানেই তো আমি আমাদের সমাজের মধ্যে বৈষম্য তৈরি করছি। মানুষ স্পিকার আমাদের উদ্দেশ্য কি সমাজে বৈষম্য তৈরি করা, নাকি আমাদের কখনো এটির উদ্দেশ্য নয়। মানুষ স্পিকার আমরা যখন কাউকে এন্টারটেইন করার চেষ্টা করি সেখানে থাকে আমাদের অনেকগুলি চিন্তাধারা। এক, আমাদের মূল্যবোধ ঠিক থাকবে। দুই, এন্টারটেইনমেন্টের মাধ্যমে আমরা তাদেরকে কি করব, শিক্ষা গ্রহণ করাবো। এবং তিন, মানুষ স্পিকার এখানে শিল্প চর্চার কথাটা যেহেতু আসছে, মানুষ স্পিকার শিল্প চর্চা করব আমরা আমাদের ঐতিহ্যের মাধ্যমে। মানুষ স্পিকার, আমরা একটা সিরিয়াল 5 বছর থেকে 10 বছর দেখিয়ে সেই সিরিয়ালে অনৈতিক অবৈজ্ঞানিক জিনিসপত্র দেখিয়ে এটা আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের উপর প্রভাব সৃষ্টি করবে। মানুষ স্পিকার সেই জন্য আমি আজকে এই প্ল্যাটফর্মে বিরোধিতা প্রদান করছি এবং আমার এই বিরোধিতা প্রদানের যুক্তি আমি দিয়ে যাচ্ছি। এবং এই আমাদের যে অর্থনৈতিক মুক্তি এবং মার্কেটিং পলিসির কথা বলা হয়েছে এবং টিআরপি রেটের কথা এখানে আসছে ম্যাডাম স্পিকার, এই টিআরপি রেটটা ঠিক রেখে তিনি যে মার্কেটিং পলিসির কথা বলছে, আমরা মার্কেটিংটা ঠিক রেখে কিভাবে কি ধরনের কন্টেন্ট তৈরি করে মানুষের কাছে পৌঁছাতে পারবো স্পিকার, এবং আমরা কিভাবে এটা অল ক্লাস অফ পিপলের জন্য তৈরি করতে পারি এবং কোনো অবৈজ্ঞানিক কাজ অর্থাৎ গরুকে গাছে ওঠানোর মতো দৃশ্য না দেখেই আমরা ব্যবসা করতে পারি সেটা আমরা দেখে যাবো। মানুষ স্পিকার এখন আসে আমার যুক্তিতে। মানুষ স্পিকার, আমি যদি 90s এর সময়ের কথা, বাংলাদেশের কথা বা আমাদের উপমহাদেশীয় দেশের কথা চিন্তা করি, এই সময় আমাদের ইন্ডাস্ট্রি যেই পরিমাণে স্ট্রং ছিল এখন কিন্তু সেটি নাই। মানুষ স্পিকার এখনকার সিরিয়ালগুলোতে, ওয়েব সিরিজগুলোতে আপনি যদি চিন্তা করেন, আপনি হইচই বলেন, অ্যামাজন বলেন, ইন্ডিয়ান যতগুলি টিভি সিরিয়ালের চ্যানেল বলেন, সবগুলোতে কি দেখানো হচ্ছে মানুষ স্পিকার, এবং যার ফলশ্রুতিতে আমাদের প্রত্যেকটা সমাজের মধ্যে ক্রাইসিস তৈরি হচ্ছে। ক্রাইসিস গুলো আপনি কি দেখেন, প্রতি বছর আপনি খবরের কাগজ খুলে দেখতে পাবেন। থ্যাংক ইউ। আপনি খবরের কাগজ খুলে কি দেখতে পাবেন, আপনি খবরের কাগজ খুলে দেখতে পাবেন পাখি ড্রেসের জন্য একজন মারা গেছে। এখনকার সিরিয়ালগুলোতে কি দেখানো হচ্ছে, সেক্সুয়াল অ্যাবিউজমেন্ট। এটা কি আমাদের শিক্ষা, এটাই কি আমাদের শিল্প চর্চা? কখনো এটা আমাদের শিল্প চর্চা হতে পারে না। মানুষ স্পিকার আমাদের শিল্প কোনটা? আমি যদি 90s এ হুমায়ুন আহমেদের নাটকের কথা চিন্তা করি, আজ রবিবার নাটক, কোথাও কেউ নাটকের মতো নাটক যেগুলো আজও যদি টিভিতে দেখানো হয় অসংখ্য হাজার হাজার মানুষ ওগুলো দেখছে এবং সেগুলো টিআরপি রেট কিন্তু অনেক বেশি। পর্যালোচনা করে দেখবেন বাংলাদেশে এখন বর্তমানে এনটিভি, তারপর হচ্ছে গাজী টিভির মধ্যে আরো অনেকগুলো চ্যানেল আছে মানুষ স্পিকার, যে টিভিতে এমন কিছু দেখানো হচ্ছে যেগুলো যেমন হচ্ছে ফ্যামিলি ক্রাইসিস এর মতো একটা নাটক দেখানো হচ্ছে যেখানে আমাদের বাস্তবিক যে সমাজ ব্যবস্থায় যা ঘটা যাচ্ছে সেগুলোই দেখানো হচ্ছে মানুষ স্পিকার, এবং সেটা টিআরপি রেট অনেক বেশি। মানুষ স্পিকার যদি বাস্তবিক জিনিস দেখে আমি টিআরপি রেট বৃদ্ধি করতে পারি মানুষ স্পিকার, তাহলে আমি কেন গরুকে গাছে উঠানোর মতো দৃশ্য দেখাবো? আমি যদি টিআরপি রেট পর্যালোচনা করি উপমহাদেশের যদি সিরিয়াল গুলো চিন্তা করি, স্টার জলসা জি বাংলা যেটার কথা বলে গেল মানুষ স্পিকার, সেখানে কে আপন কে পরের মতো নাটক দেখানো হচ্ছে। যে নাটকটাতে যে আমাদের 30 মিনিট সময় চিনেছে, যে আমাদের লয়ার, সেই আমাদের গৃহিণী, সেই আমাদের, এবং সে শিক্ষা, তার শিক্ষা এবং নৈতিকতা শিল্প করছে কবে থেকে, সে বিবাহিত জীবনের পর। এটা কি আসলে আমাদের বাস্তব জীবনের সাথে যায় মানুষ স্পিকার? আমরা সেটাই তৈরি করবো যেটা আমাদের বাস্তবতার সাথে যাবে এবং আমাদের প্রত্যেকটা মানুষ নিজেদের জীবনের সাথে রিলেট করতে পারবে মানুষ স্পিকার। সুতরাং মানুষ স্পিকার এই সংসদে আমার অনুরোধ থাকবে, গরুকে গাছে তোলার মতো দৃশ্য না দেখিয়ে আমরা সেই সমস্ত কন্টেন্ট তৈরি করবো যেটা দিয়ে মানুষ স্পিকার আমার মার্কেটিং পলিসিও ঠিক থাকবে এবং আমার ব্যবসাও সবকিছু ঠিক থাকবে এবং আমাদের সাহিত্য চর্চাও হবে এবং আমাদের সামাজিক মূল্যবোধ ঠিক থাকবে, এবং আমার এই স্ট্র্যাটেজি গুলো আমার বাকি যে নেতা আছে তারা দেখিয়ে যাবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মুনিয়া হোসেন বর্ষাকে তার বক্তব্যটি পরিষ্কার করে বলবার জন্য আমাদের সামনে। আমরা বিরোধী দল এবং সরকারি দল দুদলেরই পক্ষ থেকে আমরা তাদের বক্তব্য শুনেছি। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি মাননীয় মন্ত্রীর কাছে। মাননীয় মন্ত্রীর থেকে আমরা পক্ষ দলের এক্সটেনশন শুনতে পাচ্ছি। মৌরি। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আজকে আমরা
গরুকে গাছে ওঠানোর প্রেক্ষাপট নিয়ে পক্ষপাতিত্ব করছি, এবং আমার প্রধানমন্ত্রী যেই বিষয়গুলোতে বলে গেছে সেখান থেকে আমি 3-4টা পয়েন্ট নিয়ে কথা বলবো। সেটা প্রথমে হচ্ছে প্রফিট মার্জিনেশন, যেটাকে বলা হয়েছে সর্বোচ্চ লাভ, অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন, শিল্পীদের দীর্ঘমেয়াদী কাজের সুযোগ, চাহিদার উপর ভিত্তি করে শিল্প চর্চা। শিল্প যেমনই হোক, শিল্প কখনো বন্ধ হবে না, কারণ আমাদের সাধারণ জনগণ যেটা বলে গেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 97% এবং বুদ্ধিজীবীরা 3%। তো 3% বুদ্ধিজীবীর চাহিদা অনুযায়ী কিন্তু আমরা কন্টেন্ট বানাবো না। আর তার থেকে বড় কথা, বুদ্ধিজীবীরা যে ধরনের নাটকের কথা বলেন বা সেটা সর্বোচ্চ 6, 8, 12 পর্বের হয়ে থাকে। যদি আমাদের বিপক্ষ দলের প্রধানমন্ত্রীর কথা টেনে আনি, আজ রবিবার নাটকটি ছিল 7 পর্বের, ওইটা কিন্তু টিআরপি আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। সেটা কিন্তু যখন বানানো হয়েছে তখন কিন্তু অতটা হয়নি। হয়তোবা হুমায়ুন আহমেদ আমাদের দেশের অনেক স্বনামধন্য কথা সাহিত্যিক, সেই কারণে তার নাটকগুলো মানুষের চাহিদা বেশি। কিন্তু কিন্তু সেই ক্ষেত্রে এটা বলা যায় না যে আমরা যদি পারিপার্শ্বিক দেশগুলোতে যাই, উদাহরণস্বরূপ বলা যায় 2019 সালের রিপোর্ট অনুযায়ী টিভিতে একটি সিরিয়াল প্রচারিত হয় 192 দিন। সিরিয়ালটি নির্মাণের জন্য সময় যদি 2 দিন করেও ধরি তাহলে 384 দিন সময় লাগবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? শিল্পীরা 1 বছরের বেশি কাজ করার সুযোগ পাচ্ছে। এক কথায় শিল্পীদের দীর্ঘমেয়াদী কাজ করার সুযোগ হচ্ছে এবং দিন শেষে দর্শকের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। উদাহরণস্বরূপ আরো বলা যায়, টিআরপি তো বৃদ্ধি পাচ্ছেই, শ্রেণী ভিত্তিক দর্শকদের চাহিদা অনুযায়ী সিরিয়ালগুলো নির্মাণ করা হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বলে গেলেন? আরবান, সেমি আরবান, রুরাল শ্রেণীভিত্তিক দর্শকরা এটিকে বিনোদনের খোরাক হিসেবে নিচ্ছে, কারণ তারা সেটিকে চাহিদা হিসেবে নিচ্ছে। এবং আমরা যদি সামাজিক দিক থেকে চিন্তা করি, আমাদের ছোট থেকে বুড়ো পর্যন্ত কিন্তু এই নাটকগুলো দেখছেন এবং চার জলসা জি বাংলাতে পরে চেয়ে নিচ্ছি। এবং অর্থভিত্তিক শিল্পীদের সংসদ, শিল্পী এবং পরিচালকদের একমাত্র মাধ্যম কিন্তু অন্যতম মাধ্যম না। আমরা যদি মার্কেটিং এর কথা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা বলেছে যে আমাদের শিল্পী এবং পরিচালকদের অন্যতম মাধ্যম, কিন্তু আমরা বলিনি যে একমাত্র মাধ্যম। আমরা যদি অন্যান্য দেশের দিকে তাকাই, জাপান, চায়না, দক্ষিণ কোরিয়া, সেখানে শিল্প চর্চায় বাধা রয়েছে, কিন্তু শিল্প চর্চা বন্ধ হয়ে যায়নি। পরিচালক কি দেখাচ্ছে তাই কি আমাদের দেখতে হবে, নাকি দর্শক নিজে কন্টেন্ট বানাবে? সেখানে আমরা বলতে পারি পরিচালক কিন্তু দর্শক চাহিদা ছাড়া জিনিসগুলো নির্মাণ করছে না। জি বাংলা, স্টার প্লাস, স্টার জলসা, এগুলোতে আমরা যদি চিন্তা করি, একটা নাটক কিন্তু এককালীন সময় দেখানো হচ্ছে না, সেখানে নাটকগুলো আবার রিপিটেডলি দেখানো হচ্ছে এবং দর্শকরা একটা নাটক এক পর্ব দেখার পর সেই পর্বটা আবার রিপিটেডলি দেখছে। অবশ্যই সেটা চাহিদা আছে বলেই দেখছে। এবং আমরা যদি অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে বলতে চাই, আমরা স্টার জলসা, জি বাংলা সিরিয়ালগুলোতে কি দেখি যে নায়ক নায়িকারা সবসময় মেকআপ, ভারী মেকআপ নিয়ে থাকছে, ভালো ভালো শাড়ি পরছে, যেটা আমরা বাস্তব জীবনে পরে থাকি না। আমরা বাসায় খুব ক্যাজুয়াল থাকি, কিন্তু নাটকে আমরা কি দেখছি, যেখানে সবসময় তারা মেকআপ নিয়ে, ঘুম থেকে উঠছে মেকআপ নিয়ে বা ঘুমাতে যাচ্ছে মেকআপ নিয়ে, কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। এটা দিন শেষে মানুষ যখন রিয়েলিটি থেকে একটু দূরে যে যখন মানুষ দেখতে বসে, সেটাকে অ্যাডাল্ট কার্টুন হিসেবে মানুষগুলো নেয়। এবং তার থেকে বড় কথা হচ্ছে, আমরা একটি শিল্প কখনো অশ্লীল হতে পারে না। এখানে ফ্যামিলি ক্রাইসিস নাটকে যেমন দেখাচ্ছে, ফ্যামিলিতে কি কি ক্রাইসিস হচ্ছে, স্টার জলসা, জি বাংলা সিরিয়ালগুলোতেও দেখাচ্ছে যে ফ্যামিলিতে কোথায় কি প্রেম হচ্ছে, কোথায় বিয়ে হচ্ছে। এখন আমাদের বাস্তব জীবনেও কিন্তু আমরা দ্বিতীয় বিয়ে করি, ডিভোর্স হয়। আমাদের দেশে যদি তাকাই, অপূর্বর কিছুদিন আগে ডিভোর্স হয়েছে, তাহসান মিথিলার ডিভোর্স হয়েছে, তো ডিভোর্স হয়ে আবার নতুন সম্পর্ক জড়াচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে আমরা এটাকে এন্টারটেইনমেন্ট হিসেবে নিই। আমাদের বিপক্ষ দলীয় মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা এন্টারটেইনমেন্ট হিসেবে নেই। অবশ্যই এটাকে এন্টারটেইনমেন্ট হিসেবেই নেওয়া উচিত। এবং নাটকের শুরুগুলোতে বলা থাকে, ডিসক্লেইমার দেওয়া থাকে যে এগুলো কাল্পনিক, এগুলোর সাথে বাস্তব চরিত্রের কোনো মিল নেই। এটা যদি কেউ পার্সোনালি নেয় সেটা তার দায়ভার, তাই না? সবাই নিজ নিজ জায়গা থেকে সবার পারসেপশন রয়েছে, সেখানে সবার পারসেপশন এক না। যদি আমরা মনে করি একজন পাখি ড্রেসের জন্য মারা যাচ্ছে, এখান থেকে আরো 90% সেটা নিয়ে হাসি ঠাট্টা করছে যে পাখি ড্রেস এসছে, পাখি ড্রেসে কি পড়তে হবে, এরকম আর কি।
টিআরপি বৃদ্ধি পাচ্ছে কারণ দর্শক চাহিদা রয়েছে। 3% মানুষের জন্য 97% মানুষের দর্শক চাহিদা পরিচালকরা ডিনাই করতে পারে না। আর যেহেতু এখানে শিল্পী সমিতি বা পরিচালকের 5 মিনিট বিভিন্ন শেষ। ধরনের লাভজনক 30 সেকেন্ড চেয়েছি, বিভিন্ন ধরনের লাভজনক চাহিদা রয়েছে, সেই ক্ষেত্রে আমরা শিল্পী জনগোষ্ঠীর একটা দীর্ঘমেয়াদী কাজ করার সুযোগ এবং সেই চ্যানেলের প্রশংসনীয় ব্যাপারও রয়েছে। আমরা যদি মিশু সাব্বিরের নাটকের দিকে তাকাই, সেটা 30 মিনিটের নাটক, যেখানে এক জায়গায় দেখা যাচ্ছে তারা বন্ধুদের সাথে আড্ডা মারছে, আরেক জায়গায় দেখা যাচ্ছে গার্লফ্রেন্ডের সাথে ডেট করছে, এটা করতে করতেই নাটক শেষ। কিন্তু আমরা যদি অন্যদিকে সিরিয়ালগুলোর দিকে তাকাই, সেখানে কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেখানো হচ্ছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আশা করছি আমরা গরুকে গাছে ওঠাতে পেরেছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রীকে। মাননীয় মন্ত্রী পরবর্তীতে এখন আমরা ফ্লোর দিচ্ছি মাননীয় বিরোধী দলীয় উপনেতাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য কিছু বলার। আমি প্রথমেই আমার পক্ষদলীয় মন্ত্রীর কথা বলতে চাচ্ছি। উনি এক্সাম্পল হিসাবে, উদাহরণস্বরূপ উনি অনেক কিছু দেখিয়ে গেছেন, মীর সাব্বিরের নাটক বা অপূর্ব ডিভোর্স বা এসব। তো আমরা যদি লক্ষ্য করি স্টার জলসা বা জি বাংলা সিরিয়াল গুলাতে একটা বিয়ে না 10টা বিয়ে এক কাহিনী ঘুরতেই থাকে। তাহলে দিন শেষে এগুলা থেকে কি শিখবো? এগুলা থেকে আমাদের বাচ্চারা এফেক্টেড, বড় থেকে ছোট সবাই এফেক্টেড হচ্ছে। উদাহরণস্বরূপ আরেকটা কথা বলি, ছোটরা যদি একজন শিশু বা বাচ্চা যদি যুদ্ধক্ষেত্রে জন্মগ্রহণ করে, সে কিন্তু হিংস্রতা শিখবে, সে কিন্তু শিখবে সব মারামারি, অ্যাকশন, এসবই শিখবে। তো আমি যদি এগুলাই ওদেরকে দেখাতে থাকি সিরিয়াল গুলাতে, আপনারা যে বিরোধী দলীয় পক্ষদলীয় প্রধানমন্ত্রী বা মন্ত্রী সেম কথাই বলে গেলেন, টিআরপির বিষয়, যে শিল্প কলার বিষয়টি, টিআরপির বিষয়, আমাদের যদি টিআরপি বাড়াতে হয়, আমাদের যদি শিল্পই বাড়ে, আমরা এইসব জিনিস গরুকে গাছে উঠানোর মতো দৃশ্য দেখিয়ে কেন আমাদের টিআরপি বাড়াতে যাব? আমরা এর কন্টেন্টটা চেঞ্জ করে যেটা আমরা দেখাতে পারি, শিক্ষণীয় বিষয়, এই সিরিয়াল গুলাতে এসব দৃশ্য না দেখিয়ে শিক্ষণীয় বিষয় দেখাতে পারি, যেন আমাদের ছোট বড় সবাই দেখতে পারে। এখন আমাদের পক্ষদলীয় বলতে পারেন যে হ্যাঁ, আপনারা আপনাদের শিশুদেরকে দূরে রাখতে পারেন এসব থেকে বিরত থাকার জন্য, কিন্তু আমরা আমার শিশুটিকে বা আমার বাচ্চাটাকে আমি কতক্ষণ দূরে রাখতে পারবো এইসব না দেখার? এই ফাস্ট ওয়ার্ল্ডের ওয়ার্ল্ডে আমি কতক্ষণ ওদেরকে দূরে রাখতে পারবো এইসব না দেখার বিষয়গুলোতে? তো এইসব বিষয়গুলো আমার খেয়াল রাখতে হবে। আর ব্যবসায়ী যদি আমাদের ইস্যু যখন আমাদের ব্যবসায় পরিচালকরা এইসব দৃশ্য না দেখিয়ে ওরা ভালো ভালো দৃশ্যগুলা নিয়ে আসতে পারে। যেমন আমরা যদি দেখি বাইরের দেশে যেটা হচ্ছে, বাইরে আলাদা আলাদা চ্যানেল আছে, যেখানে জিওগ্রাফি চ্যানেল বা যেগুলো আমরা দেখি, ওইখানে কিন্তু ওরা ভালো ভালো, ওদের আলাদা আলাদা সবকিছু চ্যানেল রয়েছে। আর ওদের যে সিরিজ এগুলা কিন্তু বছরের পর বছর চলে না, যেগুলো আমাদের জি বাংলা, স্টার জলসা, এখানে আমি যদি বলি উদাহরণস্বরূপ অনেকগুলি সিরিয়ালই এরকম আছে। কিন্তু আমরা যদি এইসব সিরিয়ালের ভিতরের কন্টেন্টে গিয়ে ধর্মীয় কিছু জিনিস যোগ করি বা ধর্মীয় এডুকেশনাল শিক্ষণীয় কিছু, ওগুলা যদি আমরা যোগ করি, তাহলে আমাদের শিশুরাও শিখবে প্লাস আমাদের বড়রাও শিখবে। তাহলে এইসব যুক্তিগুলা, এইসব ক্রাইটেরিয়া গুলা আমাদের লক্ষ্য করা দরকার। তো উপনেতা একটি প্রশ্ন আছে, নেক্সট টাইম জি জাভেদ আপনার প্রশ্ন দিব। প্রশ্ন থেকে নিচ্ছে? হ্যাঁ বলুন। জি ধন্যবাদ মাননীয় স্পিকার। তারা যে ভাষাভাষী একটি শিল্প চর্চার কথা বলে যাচ্ছে, তারা এখন প্রমাণ দিয়ে যে আপনি একটু কষ্ট করে প্রমাণ দিয়ে যাবেন বা বলে যাবেন যে আজকে দাঁড়িয়ে আপনার এই শিল্প চর্চার সমস্যাটি কোথায়? কেন আপনি আমার শিল্প চর্চার পিছনে লেগেছেন? আমার এই বিজ্ঞানের লজিক না মানা শিল্পের পিছনে কেন আপনি লেগেছেন? আপনার শিল্প চর্চায় আজকে বাধাটি কোথায়? কোনো কি আইনগত বাধা আছে বা আপনি কেন আজকে করছেন না, একটু বলে যাবেন। আচ্ছা, আইনগত বাধা নেই, হ্যাঁ আমরা দেখাতে পারবো, কিন্তু আমরা দিন শেষে
লোকজন কি শিখতেছে ওইটাও আমাদের খেয়াল রাখতে হবে। আপনি যা ইচ্ছা তা গরুকে গাছে উঠানোর মতো সিন দেখাতে পারবেন না। হ্যাঁ, আমাদের আইনগত বাধা নেই, কিন্তু তাই বলে এই নয় যে আপনি যা ইচ্ছা তাই দেখাই দেবেন, যা ইচ্ছা তাই। একটা স্টোরি লম্বা হতে থাকে, যে স্টোরিগুলো আমরা দেখি জি বাংলা স্টার জলসায়। একটা নারী যে নাকি এতগুলা কাজ, এতগুলা চাকরি, প্রথমত সে তাকে দেখানো হয় সে অশিক্ষিত, দ্বিতীয়ত সে একই সাথে সবকিছু কাজ করে যাচ্ছে। এটা কিন্তু আমাদের বাস্তব জীবনে হয় না। মানুষ এটার জন্য বাস্তব যে জীবনধারা, ওদের যে চিন্তাধারা, বাস্তবভাবে যে ওরা চিন্তা করবে সেটা থেকে কিন্তু তারা দূরে সরে আসতেছে। আমি সেটাই বুঝাতে চাচ্ছি। তাইলে আমরা কেন গরুকে গাছে উঠানোর মতো এইসব দৃশ্য দেখাতে যাব? আমরা বরং এগুলা না দেখিয়ে এই যেহেতু সিরিয়ালই আমাদেরকে, সবাই যেহেতু সিরিয়াল দেখতেছে দিন শেষে, আর আরবান এরিয়ার কথা যেগুলো বললেন ওইখানে জাস্ট আমাদের এই চ্যানেলগুলাই অ্যাভেলেবল। ওই ওয়েব সিরিজ, নেটফ্লিক্স এসব কিন্তু অ্যাভেলেবল না। অনেকেরই ইন্টারনেটে এসব দেখার জন্য একটা টাকা পয়সার জরুরি, তো এগুলা যেহেতু অ্যাভেলেবল না, যেখানে ওইখানে জাস্ট একটা ডিশের কয়েকটা চ্যানেল অ্যাভেলেবল, ওইখানে আমরা এইসব সিরিয়াল না দেখিয়ে ওইসব সিরিয়ালের জায়গায় অন্য কিছু বিপরীতে দেখাতে চাচ্ছি, যেগুলা দ্বারা আমরা শিখবো, আমার ছোট শিশুরা শিখবে। যেহেতু আমাদের শিশুরা আগামী দিনের প্রজন্ম, ওরা যেহেতু এখান থেকে শিখবে, তো আমাদের সেই জিনিসগুলো খেয়াল রাখা দরকার। তো এই জন্য আমি এটাই বুঝাতে চাচ্ছি যে আমরা গরুকে না গাছে উঠিয়ে এসব জিনিস যদি লক্ষ্য করি, তাইলে আমরা মানে গরুকে আর আমাদের গাছে উঠানো হবে না। ধন্যবাদ সবাইকে। মাননীয় উপনেতাকে ধন্যবাদ তাদের বক্তব্যটি পরিষ্কার করবার জন্য। আমরা আমাদের গঠনমূলক পর্বে সরকারি দল থেকে শেষ বক্তা আটকিয়া ফারিহা, দুঃখিত, আটকিয়া ফারিহাকে ফ্লোর দিচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদান করার জন্য। আমি প্রথমেই আমার বিরোধী দলের প্রধান বক্তা যে কথাগুলো বলে গেছে যে শিল্প চর্চা কিভাবে হচ্ছে, আমি সেখান থেকে যদি শুরু করি তাহলে বলবো যে শিল্প চর্চা এখানে কেন হচ্ছে না সেটা উত্তর উনারা দিয়ে যায়নি। সেহেতু আমি বলবো যে এই যে সিরিয়াল গুলা পর্দায় আমরা দেখতেছি, তারা যারা করতেছে, যে অভিনয় গুলা তারা করতেছে, তারা তো কেউ না কেউ করতেছে, মানুষই তো করতেছে। সে মানুষগুলা কারা? সে মানুষগুলা একটা প্রত্যন্ত অঞ্চল থেকে কেউ উঠে এসেছে, কেউ একটা সাধারণ জীবনযাপন করতেছিল সেখান থেকে উঠে এসেছে, এবং প্রত্যেকটা মানুষকে উঠে আসার পিছনে এই পরিচালকদের হাত আছে। তারা দিনের পর দিন মানুষ খুঁজে ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে, এক একজনেরকে ভাইবা নেওয়ার মাধ্যমে এই শিল্পগুলাকে তৈরি করে। যদি আমি কিছু শিল্পীদের নাম বলি, খুব পরিচিত কিছু নাম, যেমন মমিতা সরকার, সুশান্ত সিং রাজপুতের মতন একজন অভিনেতা, যদি ইনাদের কথা বলি, ইনারা কিন্তু সবাই তাদের প্রথম শিল্পটা, যে প্রথম চরিত্রটা করেছিল সেটা কিন্তু এই ছোট পর্দায় এই সিরিয়ালের মাধ্যমে করেছিল। সুশান্ত সিং এর প্রথম সিরিয়ালটা ছিল 2008 সালে। সেই 2008 আজকে না মাননীয় স্পিকার, তারপরও মানুষ তাকে মনে রেখেছে, এবং তারপরে পবিত্র রিশতার মাধ্যমে তাকে লঞ্চ করা হয়েছিল, এবং সেই পবিত্র রিশতারও আজ বয়স প্রায় 10 বছর হয়ে গেছে মাননীয় স্পিকার, তাও আজ তাকে সুশান্ত সিং রাজপুতকে সেই পবিত্র রিশতা থেকে মনে রেখেছে মাননীয় স্পিকার। তাহলে এই মানুষগুলা শুধুমাত্র আমাদের সমাজের উপরে বিরূপ প্রভাব ফেলে না, খুব ভালো কিছু প্রভাবও ফেলে, যার কারণে তারা তাদেরকে মনে রাখে। এই সুশান্ত সিং রাজপুতের শুধুমাত্র চরিত্র, বাহ্যিক চরিত্র না বা পর্দায় উল্লেখিত চরিত্র না, তার আসল চরিত্রটাকেও মানুষ খুব ভালোভাবে মনে রাখে মাননীয় স্পিকার। আর আমাদের প্রথম বক্তা আরেকটা কথা বলেছে যে এইসব সিরিয়ালের মাধ্যমে আমরা কি শিখবো, সমাজ কি শিখবে, ঐতিহ্য কি শিখবে না, বা ঐতিহ্য ধারণ কি করবে না। মাননীয় স্পিকার, উনারা একটা সিরিয়ালের ভালোভাবে নাম বলে যেতে পারেনি, উনারা শুধু বিয়েতেই পড়ে আসছে। উনারা এটাও জানে না যে কি কি সিরিয়াল ঐতিহ্য এবং ঐতিহ্য সমৃদ্ধ ইতিহাস নিয়ে গড়া হয়েছে। আমি কিছু কিছু সিরিয়ালের নাম বলতে চাই, উদাহরণস্বরূপ মাননীয় স্পিকার, যেমন জিটিভিতে হয়েছে ঝাঁসি কি রানী নামে একটা সিরিয়াল, 2009 থেকে 10 সালের মধ্যে রিলিজ হয়েছিল, এবং সেটা লাগাতার 3 বছর চলেছে। সেটা শুধুমাত্র সিরিয়াল না মাননীয় স্পিকার, সেটা সত্যি এবং বাস্তব একটা কাহিনী ছিল। বাস্তব কাহিনীটা ছিল রানী লক্ষ্মীবাঈর নামে, যে তার নিজের দেশকে খুব ভালোবাসতো এবং নিজের দেশকে ভালোবেসে নিজেকে উৎসর্গ করে দিয়েছিল দেশের নামে। ব্রিটিশদের হাত থেকে
নিজের দেশকে স্বাধীন করার জন্য নিজের ছেলেকে সে পিঠে বেঁধে যুদ্ধের ময়দানে নেমেছিল মাননীয় স্পিকার। এরকম আরো উল্লেখযোগ্য কিছু সিরিয়াল আছে মাননীয় স্পিকার, যা মানুষের সমাজে ঐতিহ্য এবং আজকের যুগেরকার মানুষ যারা ইতিহাস পড়তে পছন্দ করে না এবং ইতিহাস সম্পর্কে যারা জানে না তাদেরকে চোখে আঙ্গুল দেখাই দেয় যে এই দেখো এটা হচ্ছে আমাদের ঐতিহ্য, এটা হচ্ছে আমাদের ইতিহাস। যেমন যোধা আকবর, মহারানা প্রতাপ, এরকম আরো অনেক সিরিয়াল আছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি যদি বর্তমানে কথা বলি তাহলে এখন জি বাংলা একটা খুব নাম করার সিরিয়াল চলতেছে গোয়েন্দা গিন্নি। এই গোয়েন্দা গিন্নিতে দেখা যাচ্ছে একটা মহিলা সে তার সংসারের পাশাপাশি তার হচ্ছে গোয়েন্দা চরিত্রটাকেও খুব ভালোভাবে ধরে রেখেছে। তার শাশুড়ি, তার সংসার সবকিছুকে মেনটেন করার সাথে সাথে সে বাইরে যে পুলিশের সাথে গোয়েন্দা অফিসারের কাজও করেছে মাননীয় স্পিকার। এই চরিত্রটাকে দেখে অনেকেই এই গোয়েন্দা অফিসার হতে চেয়েছে, অনেকেই এই প্রফেশনটাকে বেছে নিতে চেয়েছে মাননীয় স্পিকার। তারপর আমরা কিভাবে বলবো যে আমরা সিরিয়াল থেকে কিছু শিখতে পারবো না মাননীয় স্পিকার? শিখার অনেক কিছু আছে মাননীয় স্পিকার। যদি আমরা শুধু খারাপটা দেখে নিয়ে বসে থাকি তাহলে তো হবে না মাননীয় স্পিকার, ভালোটাও দেখতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা বলেছে যে বাচ্চাদের জন্য কোনো সিরিয়াল নেই বা বাচ্চারা দেখলে নষ্ট হয়ে যাবে। জি বাংলা তার একটা সিরিয়াল আছে নাম আমার ভূতু, যেটা বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য, প্রশ্ন ছিল একটা, আপনি কি প্রশ্ন নেবেন? আমি একটু পরে চেয়ে নিচ্ছি। শেষ সময় প্রায়। আমি একটু পরে চেয়ে নিচ্ছি। জি বাংলা একটা সিরিয়াল আছে ভূত নামে, সেটা হচ্ছে বাচ্চাদের জন্য। এসব বিনোদনের কেন্দ্র মাননীয় স্পিকার। আপনারা বিনোদনটাকে বিনোদন হিসেবে কেন নিতে পারছেন না আমি বুঝতে পারছি না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, শিখতে চাইলে বা আমরা যদি এইসব জ্ঞানকে নিজের মধ্যে, মাননীয় স্পিকার আমি 30 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। আর এইসব জ্ঞানকে যদি বাস্তবে পরিণত করতে চাই তাহলে অনেক ক্ষেত্র আছে মাননীয় স্পিকার। আজকে অনেক সমাজে অনেক পরিবেশে মানুষ বদলেছে এইসব সিরিয়াল দেখার মাধ্যমে। নিজের ঘরে মেয়েকে বিদেশ পাঠাইছে পড়ার জন্য, শুধুমাত্র সিরিয়াল দেখেছে। হ্যাঁ, সিরিয়ালে অমুক মেয়েটা পড়তে গিয়েছিল, কেন আমাদের বাসার মেয়ে যেতে পারবে না? কেন আমাদের ঘরের বউ বাইরে যা কাজ করতে পারবে না? কেন আমাদের বাসার মেয়েরা বাইরে যে খেলাধুলা করতে পারবে না? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনারা আমি এই সংসদকে বলতে চাই যে যদি আমাদের সমাজকে সুন্দর বিনোদনের ক্ষেত্র দেওয়ার জন্য বা মানসিক চাপ মুক্ত করার জন্য যদি গরুকে গাছে উঠাতে প্রয়োজন হয় তাহলে আমরা গরুকে গাছে উঠাতে দ্বিধাবোধ করবো না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সরকারি দলীয় সংসদ সদস্য। আমরা গঠনমূলক পর্বের শেষ বক্তা ইফতেখারুল আলমউদ্দিন সালফির কাছে চলে যাচ্ছি। Am I audible? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ওকে। স্টার্টিং ইন 3 2। বিতর্কটি শুরু করার আগে আমি জাস্ট একটা বার্ডেন দিয়ে যেতে চাই মাননীয় স্পিকার। আপনি যখন টিআরপি ভিত্তিক ওয়েব সিরিজ করার যখন উদ্যোগ নেবেন মাননীয় স্পিকার, তখন আপনাকে আমি সহজ কোশ্চেন করি, আপনি কি তখন সেক্সুয়ালিটিকে একবারে উন্মুক্ত করে কি ওয়েব সিরিজ বাজারে ছাড়তে পারবেন বা সামথিং লাইক দ্যাট? তো এটা আমাদের আজকে সব থেকে বড় বার্ডেন হবে যদি এটা বিরোধী দল আজকে আনসার দিয়ে দিতে পারে। মাননীয় স্পিকার, আপনি কখনোই এথিক্যাল পয়েন্টের ভিত্তিতে বলতে পারবেন না আপনি সেক্সুয়ালিটিকে উন্মুক্ত করে দিবেন যতক্ষণ না পর্যন্ত আপনার দেশের ঐতিহ্যকে আপনি কখনো পরোয়া করবেন না। তারা বলেছে শিল্পের কথা, তারা বলেছে শিল্পীদের কাজকে মর্যাদা দিব। মাননীয় স্পিকার, শিল্পীদের কাজের মর্যাদা দেওয়াকে যদি সেক্সুয়াল অ্যাবিলিটি এটাকে যদি আমরাকে চরম পর্যায়ে নিয়ে যাই তাহলে আমাদের কি কি ক্ষতি হতে পারে মাননীয় স্পিকার? দেখুন মাননীয় স্পিকার, আমরা কিভাবে ক্ষতি হতে পারে। মাননীয় স্পিকার, প্রথমত আমরা অনুকরণ প্রিয় জাতি। আমরা দেখেছি যে ভারতীয় টিভি সিরিজের আন্ডারে এসে সংসদ সদস্য একটু অপেক্ষা করবেন। জাভেদ, অর্ডার বলেন। অর্ডার স্যার। স্যার, শুধু একটি নয়, দুটি অর্ডার। প্রথমত, আমাদের টোটাল এই বিতর্কটি চলছে একটি টিভি সিরিয়ালের উপর ভিত্তি করে, টিভি ভিত্তিক। সেখানে ওয়েব সিরিজের কথা কেন আসছে, যেটি তিনি শেষ বক্তা এসে নতুন ভাবে আনছেন। দ্বিতীয়ত মাননীয় স্পিকার, আমরা এখানে যৌনতা নিয়ে আজকে কথা বলছি না বা বিতর্ক করছি না। প্রথম থেকে এই পর্যন্ত কেউ যৌনতা নিয়ে কথা বলেনি। উনি তৃতীয় বক্তা নতুন করে যুক্তি আনছেন যৌনতাকে, অর্থাৎ এটি দুটি ক্ষেত্রে পয়েন্ট অফ অর্ডার হচ্ছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। জাভেদ, আপনি একই সময় একটি মাত্র পয়েন্ট অফ অর্ডার তুলতে পারেন। আপনি যে বিষয়গুলো তুলে এনেছেন তার মধ্যে একটি হচ্ছে আপনার প্রশ্ন যে আপনি টিভি সিরিজ নিয়ে কথা বলছেন। তারপর প্রশ্নটির উত্তর হচ্ছে যে এখানে এর আগেও তারা নেটফ্লিক্স, তারপর হইচই, এ ধরনের বিভিন্ন অ্যাপের কথা বলেছে, তখন আপনারা কোনো প্রশ্ন তোলেননি। সুতরাং এই সংসদে এগুলো এস্টাবলিশ। আর সেক্সুয়ালিটি নিয়ে তিনি আসলে যুক্তি তোলেননি, তিনি প্রশ্ন তুলেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, আপনাদের কাছে একটা বার্ডেন দিয়েছেন।
যে আপনাদের কাছ থেকে তিনি উত্তর চাচ্ছেন যে আপনি কি সেক্সুয়ালিটিকে বাদ দিয়ে কিছু করতে পারবেন কিনা। তিনি যদি যুক্তি হিসাবে এটাকে তুলে আনেন তাহলে আমরা ভবিষ্যতে দেখবো। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আমি আরেকটা কথা মাননীয় স্পিকার দেখুন, দ্বিতীয়ত তারা যদি তারা গরুকে গাছে উঠাতে চায় মাননীয় স্পিকার, আমাদের যে ওরা 11 জন নামের একটা ওরা 11 জন একটা মুভি আছে, সেই মুভিকে যদি সিরিজ আকারে যদি আমরা কেউ করতে চাই, এখন আমরা যদি টিআরপি রেটকে সেরকম ভাবে কোনো মতো বাধ্যবাধকতা না দিয়ে দেই বা সামথিং লাইক দ্যাট, তাহলে এটাকে বিকৃত করে যদি ভবিষ্যতে কোনো কিছু ওয়েব সিরিজ হয় তাহলে আমাদের কি পরিমাণ একটা ইম্প্যাক্ট বা হার্মফুল অ্যাক্টিভিটি ক্রিয়েট হবে মাননীয় স্পিকার, সেটা আমি দেখিয়ে দিতে চাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা আরো কি বললেন মাননীয় স্পিকার? তারা বললেন যে 3% বুদ্ধিজীবীর তারা কি বিবেচনা করে সেটাকে তারা মূল্যায়নে আনবেন না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা বলেছেন জাপানে শিল্প চর্চা বন্ধ না করে যে কিভাবে তারা হচ্ছে গিয়ে তাদের সিরিজ গুলা চালাচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি পুরো ওয়ার্ল্ডের সিরিজ গুলাকে যদি আমি ভাগ করি মাননীয় স্পিকার, আমরা 5টি ভাবে ভাগ করতে পারি। ওয়েস্টার্ন টিভি কালচার, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট টিভি সিরিজ কালচার, রাশিয়ান এবং জাপান এন্ড কোরিয়ান টিভি সিরিজ এবং কালচার, এবং মিডল ইস্টার কালচার। মাননীয় স্পিকার, তাদের প্রত্যেকেরই নিজস্ব ধ্যান ধারণার একটা কালচার আছে মাননীয় স্পিকার। তারা নট অনলি জাস্ট শুধু লজিকবিহীন কন্টেন্ট তৈরি করে, তারা সাথে সাথে তাদের ঐতিহ্যকে বহন করে এরকম কন্টেন্ট তৈরি করে মাননীয় স্পিকার। তো কেন আমরা শুধু ওইসব লজিকবিহীন কন্টেন্ট গুলোকে আমরা প্রাধান্য দিব রাদার দেন জাস্ট আমরা আমাদের ঐতিহ্যকে লালন পালন করে এইসব দর্শক বৃত্তি উপযোগী করে আমরা তৈরি করতে পারি মাননীয় স্পিকার। তাহলে আমাদের দিন শেষে আমাদের নিজস্ব ধ্যান ধারণার একটা ঐতিহ্যকে টিকিয়ে রাখতে পারবো মাননীয় স্পিকার। দ্বিতীয়ত মাননীয় স্পিকার, দেখুন তারা আরো কি বলেছেন। তারা বলেছেন দ্বিতীয়ত দেখুন মাননীয় স্পিকার, বিজনেস দুই ধরনের, সোশ্যাল এবং কর্পোরেট। সোশ্যাল হচ্ছে গিয়ে সেবামূলক বা নন প্রফিট, আর কর্পোরেট হচ্ছে গিয়ে কর্পোরেট যেসব ওয়েব সিরিজ বা কন্টেন্টের সাথে যুক্ত এসব যেগুলো কন্টেন্টধারী যেসব নির্মাতা আছে তাদেরকে যদি আমরা তৈরি করে তাদের সবাইকেই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সিএসআর মেইনটেইন করে তারা বাধ্যবাধকতামূলকভাবে মেইনটেইন করে তাদেরকে টিভি চ্যানেলে তাদের কন্টেন্ট গুলো ছাড়তে হয় মাননীয় স্পিকার। তাহলে তার মানে কি মাননীয় স্পিকার, এজ এ কর্পোরেট অফিসিয়াল তোমাকে হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি মেনে দিন শেষে মানুষের উন্নয়নে যেগুলো সামাজিক ইম্প্যাক্ট তৈরি করবে দিন শেষে সেসব কন্টেন্ট তৈরি করতে পারবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এখন লক্ষ্য করুন কি হার্ম মাননীয় স্পিকারে হবে মাননীয় স্পিকার। আমরা দেখেছি জাতি হিসেবে আমরা কেমন মাননীয় স্পিকার, আমরা জাতি হিসেবে অনুকরণ প্রিয় জাতি মাননীয় স্পিকার। আমরা দেখেছি পাখি দেশের জন্য মাননীয় স্পিকার আত্মহত্যা পর্যন্ত করে মাননীয় স্পিকার। আমরা দেখেছি যে ঐতিহ্য তো মাননীয় স্পিকার, আমরা বলে যেতে চাই কোনোভাবেই আমরা দর্শক উপযোগী করে যেন আমাদের এইসব কন্টেন্টকে বাজারে ছাড়তে। মাননীয় স্পিকার, আমি এজন্য হ্যাপি আমাদের দুইটা কন্টেন্ট যেখানে আমরা ঐতিহ্যকে টিকিয়ে রাখতে পারবো, যেখানে আমাদের ইউনিক কন্টেন্ট থাকবে এবং আমাদের কালচার রিপ্রেজেন্ট করতে পারবো। দিন শেষে আমাদের তরুণ উদ্যোক্তারা ভালো কন্টেন্ট তৈরি করে এট দ্য এন্ড অফ দ্য ডেতে ব্রেকিং ব্যাড বা সুটস এর মতো কন্টেন্ট তৈরি করবে, নট রাদার দেন আমরা 13 রিজনস ওয়াই এর মতো নানা রকম কন্টেন্ট তৈরি করবে। মাননীয় স্পিকার, আমাদের দ্বিতীয় পয়েন্ট যেটি ছিল সামাজিক অবক্ষয়, যেটা আমি দেখিয়ে গিয়েছি মাননীয় স্পিকার, যে কিভাবে আমরা জাতি হিসাবে বাস্তবমুখী শিক্ষা থেকে বিবর্জিত হয়ে যাবে যদি আমরা কন্টিনিউয়াসলি এইসব কন্টেন্ট পরকীয়া শিক্ষা দিতে থাকি মাননীয় স্পিকার। তো দিন শেষে আমি আমার পর্যালোচনা থেকে দেখে গিয়েছি কেন আমরা এইসব ধন্যবাদ। সালফির মাধ্যমে আমাদের গঠনমূলক পর্বের বক্তব্য শেষ হলো। আমরা এখন যুক্তি খণ্ডন পর্বে চলে যাব। যুক্তি খণ্ডন পর্বে ফ্লোর দিচ্ছি মাননীয় বিরোধী দলীয় নেতাকে। বিরোধী দলীয় নেতা মাননীয় বিরোধী দলীয় নেতা বর্ষা। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আরো একবার ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আমরা এতক্ষণে 6 জনের বক্তব্য শুনলাম এবং 6 জনের বক্তব্য থেকে আমাদের কিন্তু একটা জায়গায় ক্লিয়ার মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি দেখেন আমাদের
সরকারি দলের তৃতীয় বক্তা বলে গেলেন কিছু সিরিয়ালের কথা, এবং আমি সেই জায়গাটা কোট করতে চাই মাননীয় স্পিকার। তিনি যে সিরিয়ালের কথা বললো ঝাঁসি লক্ষ্মীবাই, তিনি যে সিরিয়ালের কথা বললো, এই সিরিয়ালগুলো কিন্তু ঐতিহ্য নিয়েই তৈরি করা মাননীয় স্পিকার। এই সিরিয়ালগুলো কিন্তু তাদের ইতিহাস নিয়েই তৈরি করে। এই সিরিয়ালগুলোর মধ্যে কোনো ভুলে ভরা কন্টেন্ট পাবেন না। এই সিরিয়ালগুলোর মধ্যে আপনি দেখবেন না, যে গরুকে গাছে ওঠার মতো দৃশ্য। এই সিরিয়ালগুলোতে আপনি দেখবেন ঐতিহ্য। এবং আমি বারবার একটি কথাই বলেছি মাননীয় স্পিকার, আমরা সেই সমস্ত কন্টেন্টই তৈরি করব, আমরা সিরিয়াল তৈরি করব এবং সেই সিরিয়ালের মধ্যে আমরা এমন কিছু দেখাবো যেটা উদাহরণস্বরূপ লক্ষ্মীবাই হতে পারে, যেটা উদাহরণস্বরূপ আদ্রবিবাহের মতো হতে পারে, এবং যেটা উদাহরণস্বরূপ আমরা গেরিলার মতো মুভি তৈরি করতে পারি মাননীয় স্পিকার। আমরা যদি এই সমস্ত কন্টেন্ট তৈরি করি তাহলে আমাদের টিআরপি ঠিক থাকবে এবং আমরা ব্যবসা করতে পারবো, আমরা ব্যবসা সফল হবো এবং আমাদের শিল্প চর্চা হবে মাননীয় স্পিকার। তিনি আরো একটি কথা বলে গেছেন যে আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে শিল্পী নিয়ে আসতেছি। মাননীয় স্পিকার, আপনি কি জানেন, আপনি পর্যালোচনা করে দেখবেন বর্তমানে সবচেয়ে বেশি, আপনি ইউটিউবে সার্চ দিলেও দেখতে পারবেন, গুগল করলেও দেখতে পারবেন, সবচেয়ে বেশি একটি শব্দ ব্যবহৃত, সেটি হচ্ছে নেপোটিজম। এইটা শিল্পীরা নেপোটিজমের শিকার হচ্ছে কেন মাননীয় স্পিকার? আজকের ওয়েব সিরিজ গুলাতে যে সমস্ত সেক্সুয়াল অ্যাবুজমেন্ট দেখানো হচ্ছে, এইগুলো তারা যে সমস্ত বর্ষিয়ান শিল্পীরা এই কাজগুলো করতে আগ্রহী হচ্ছে না মাননীয় স্পিকার, তাদেরকে এখান থেকে বঞ্চিত করা হচ্ছে এবং আমরা হারাচ্ছি আমাদের যে শিল্পী এবং তারা যারা শিল্পের সাথে জড়িত এরকম অনেক বর্ষিয়ান শিল্পীকে আমরা হারাচ্ছি, কারণ সবাই এই কাজগুলো করতে চায় না মাননীয় স্পিকার। যদি এইটা আমাদের একমাত্র লক্ষ্য যদি ব্যবসায়ী হয় তাহলে তো মাননীয় স্পিকার আমরা পর্ন সাইট খুলে দিতে পারি, তাহলে তো আমাদের মাননীয় স্পিকার কোনো শিল্প সাহিত্য চর্চার কোনো প্রয়োজনই পড়ে না মাননীয় স্পিকার। এই জন্য আমি বারবার করে একটি কথা বলতে চাই মাননীয় স্পিকার, আমরা কখনো শুধুমাত্র ব্যবসার খাতিরে শিল্প নিয়ে ব্যবসা করবো না মাননীয় স্পিকার। আমরা শিল্প আমাদের ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য, আমাদের ব্যবসায়িক স্বার্থ এবং আমাদের পরবর্তী প্রজন্ম যেন আমাদের ঐতিহ্যকে মনে রাখতে পারে, সেই জন্য মাননীয় স্পিকার আমরা এই কাজগুলি করবো। আমরা সামাজিক মূল্যবোধ ঠিক রাখবো মাননীয় স্পিকার, আমরা কন্টেন্ট তৈরি করবো আমাদের ঐতিহ্য নিয়ে, আমরা কন্টেন্ট তৈরি করবো আমাদের ইতিহাস নিয়ে, আমরা কন্টেন্ট তৈরি করবো আমাদের মূল্যবোধ নিয়ে, আমরা কন্টেন্ট তৈরি করবো শিক্ষা নিয়ে মাননীয় স্পিকার। এই কাজগুলো যদি আমরা করি অবশ্যই আমাদের টিআরপি রেট বৃদ্ধি পাবে মাননীয় স্পিকার। তারা যে বারবার একটি কথাই বলছে টিআরপি রেট নিয়ে, তারা তো টিআরপি রেট নিয়ে যদি পর্যালোচনা করে মাননীয় স্পিকার তাহলে দেখতে পারবেন যে এই যে আজকে টিআরপি রেটে যেগুলো হাই পজিশনে আছে মাননীয় স্পিকার, তিনি বলে গেলেন ভুতুর কথা, যেটা বাচ্চাদের জন্য মাননীয় স্পিকার। ওই নাটকটা দেখে বাচ্চাটা কি শিখছে মাননীয় স্পিকার? তার মধ্যে বৈষম্য তৈরি হচ্ছে মাননীয় স্পিকার। ওইটার মধ্যে যতটা না বাচ্চাকে ইন্সপায়ার করে তার থেকে বেশি পরিমাণে মাননীয় স্পিকার বাচ্চাটাকে বাজে দিকে খারাপ দিকে মোটিভেট করছে মাননীয় স্পিকার। আমি চাই না আমার শিশু খারাপ দিকে মোটিভেট হোক, সেই জন্য মাননীয় স্পিকার আমরা বাচ্চাদের জন্য আমরা তখনই সফল হব মাননীয় স্পিকার যখন প্রত্যেকটা মানুষের জন্য, আমি প্রত্যেকটা ক্লাস অফ পিপলের জন্য চিন্তা করে কাজ করবো মাননীয় স্পিকার। আমি যদি প্রত্যেকটা ক্লাস অফ পিপলের জন্য চিন্তা না করে কাজ করি তাহলে কি হবে মাননীয় স্পিকার? আমাদের বৈষম্য তৈরি হবে এবং বড়রা যেটা দেখছে বাচ্চা বয়স থেকে এটা দেখে প্রজন্ম ধ্বংস হবে মাননীয় স্পিকার। আমরা তো প্রজন্মকে ধ্বংস করতে চাই না মাননীয় স্পিকার, এবং এট দ্য এন্ড অফ দ্য টাইম দেখা যাবে যে আমাদের নিজস্ব ঐতিহ্য বলে কোনো কিছু থাকবে না মাননীয় স্পিকার, আমাদের প্রজন্মদের কাছে কোনো বৈশিষ্ট্য থাকবে না। এই জন্য আমার কাছে আমি আরো একবার বলে যেতে চাই মাননীয় স্পিকার, এই সংসদে গরুকে গাছে উঠানোর মতো দৃশ্য এবং গরুকে গাছে উঠানোর মতো যে প্রস্তাবনা এটা গৃহীত না হোক মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। বিরোধী দলের নেতাকে ফ্লোর দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি এটি কি করলেন? মাননীয় স্পিকার, আপনি এটি কেন করলেন? মাননীয় স্পিকার, যুক্তি খণ্ডন তো আপনি তাকে দিবেন যাদের যুক্তি আছে মাননীয় স্পিকার। আমার বিরোধী দলের তো আজকে যুক্তিই নেই মাননীয় স্পিকার, আমি এখানে যুক্তি খণ্ডন কি করবো মাননীয় স্পিকার? তাও শুধুমাত্র আপনার সম্মান রক্ষার্থে মাননীয় স্পিকার একটু যুক্তি খণ্ডনের আলোচনা করে যাই মাননীয় স্পিকার। বিরোধী দল থেকে যদি শুরু করি মাননীয় স্পিকার, একটি বিষয় খুবই স্পষ্ট মাননীয় স্পিকার, আজকে তারা জানে না ওয়েব সিরিজ, মুভি এবং টিভি সিরিয়ালের মধ্যে আসলে পার্থক্যটি কোথায় মাননীয় স্পিকার। তারা তিনটিকে একসঙ্গে করে একটি জগা খিচুড়ি তৈরি করে ফেলেছেন মাননীয় স্পিকার। দ্বিতীয়ত মাননীয় স্পিকার বলে গেলেন যে নেপোটিজমের কথা, এবং সেই নেপোটিজমের কথা বলতে গেলে তিনি অশ্লীলতা এবং পর্নটা খুলে দেওয়ার মতো উদাহরণ আনলেন যেখানে উনি অর্থভিত্তিকে গুরুত্ব দিয়েছে মাননীয় স্পিকার। এই জন্যই কিন্তু আমরা শুরুতে বলে গিয়েছিলাম আজকের এই অর্থভিত্তিক সংসদে অর্থ উপার্জনের একটি অন্যতম মাধ্যম, একমাত্র মাধ্যম না মাননীয় স্পিকার, কারণ আমার এতগুলো সিরিয়াল চালাতে খরচ আছে, মার্কেটের টিকিট টাকার জন্য খরচ আছে এবং অন্যান্য বিষয়ের দিকে নজর দিতে গেলে আমার অনেকগুলো খরচ আছে, সেজন্য আমাদের অর্থ উপার্জন দরকার। আমি পঞ্চায়েত খুলে দিয়ে অর্থ উপার্জনের কথা বলিনি মাননীয় স্পিকার, তারা বুঝছে না মাননীয় স্পিকার। দ্বিতীয়ত তারা বলে গেল বিভিন্ন নেপোটিজমের কথা এবং বিভিন্ন যৌন হয়রানির কথা, যেটি আমাদেরকে কোট করে গেলেন সার্জির রহমান। মাননীয় স্পিকার, লক্ষ্য করবেন আজকে কিন্তু তারা আমাকে একটি উদাহরণ দিয়ে যেতে পারেনি যে আমার এই যে সিরিয়ালগুলোর কথা আমি বলেছি, অর্থাৎ আমার জি বাংলা, স্টার প্লাস এবং স্টার জলসায় যে ধরনের ছবিগুলো সিরিজগুলো হচ্ছে সেখানে কিন্তু মাননীয় যৌনতাকে কিন্তু প্রাধান্য দিচ্ছে না মাননীয় স্পিকার। তারা আরেকটি কথা বলে গেল মাননীয় স্পিকার খুব গুরুত্ব দিয়ে, শিশুরা নাকি ভুল শিখছে, মানুষ ভুল শিখছে। মাননীয় স্পিকার, আজকে আমার যে পারিবারিক যে ছবিগুলো তৈরি হচ্ছে, ঘটনাগুলো তৈরি হচ্ছে,
সৌন্দর্য করার জন্য বা একটু ঘুরিয়ে আনার জন্য এখানে বিভিন্ন বিজ্ঞানের বাইরের কথা বলা হচ্ছে মাননীয় স্পিকার, বা বিজ্ঞানের বাইরে গিয়ে জিনিস দেখানো হচ্ছে যাতে সবাই সিরিয়াস মাননীয় স্পিকার। কিন্তু এইখানে কিন্তু মাননীয় স্পিকার যৌনতাকে কোনোভাবে আনা হচ্ছে না, এবং আমার এই সিরিয়াল গুলো কোনোভাবেই স্পেসিফিক কোনো শিশুদের জন্য তৈরি হচ্ছে না মাননীয় স্পিকার। তৃতীয়ত তারা মাননীয় স্পিকার, 90 দশকে যে ধরনের কম্পিটিশন ছিল, আজকে মার্কেটে টিকে থাকার জন্য কি সেই ধরনের কম্পিটিশন আছে? আজকে তার চেয়ে অনেক বেশি মাননীয় স্পিকার। অর্থাৎ সেই যুগের সাথে তাল মিলিয়ে অর্থভিত্তিক হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এইবার দেখাবো কেন আমাদের গরু গাছে উঠেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার একটু লক্ষ্য করুন, দেখুন আজকে কিন্তু বিরোধী দল মূলত কোনো যুক্তি দেখাতে পারেনি, কোনো স্ট্র্যাটেজি দেখাতে পারেননি। তারা আমার বিজ্ঞানের টুকটাক মানে সূত্রকে নামানা সিরিয়ালকে বাদ দিয়ে কি আনবে তারা দেখায়নি মাননীয় স্পিকার। তারা আমাকে দেখাতে পারেনি মাননীয় স্পিকার আমার প্রফিট মার্জিনেশনের কোনো স্পেসিফিক উদাহরণ, কোনো সংজ্ঞায়ন তারা দেখাতে পারেনি মাননীয় স্পিকার। তারা দেখাতে পারেনি আমার এই বুদ্ধিজীবীদের কথা মতো তৈরি সিরিয়াল গুলো আসলে লং টাইম কিভাবে সার্ভাইভ, সেখানে আমার একজন শিল্পীর কিভাবে লং টাইম কাজের সুযোগ হবে তারা দেখায়নি মাননীয় স্পিকার, কোনোভাবেই দেখাতে পারেনি মাননীয় স্পিকার। তারা মাননীয় স্পিকার চাহিদার উপর নির্ভর করে আমার শিল্প যে চর্চাটি হবে সেইখানে আসলে চাহিদাটি কার সেটি তারা নিশ্চিত করেনি মাননীয় স্পিকার। তারা নাকি বুঝতে পারছে না আজকে শিল্প কি এখানে মাননীয় স্পিকার। সেক্ষেত্রে আমি বলতে চাই, দেখুন আজকে তারা বুঝছে না যে আমার টিভি সিরিয়াল ভিত্তিক শিল্পটি কোন জায়গায়, আর আমার ওয়েব সিরিজের শিল্প কিংবা মুভি শিল্পটি আসলে কোন জায়গায়। এই শিল্পগুলো তারা একত্রিত করে একটি জগা খিচুড়ি উদাহরণ দিয়ে গিয়েছে মাননীয় স্পিকার। তারা কোনো স্ট্যান্ড পয়েন্ট দাঁড়া করেনি মাননীয় স্পিকার, বরঞ্চ আমরা দাঁড়া করেছি মাননীয় স্পিকার, কারণ এছাড়া আমাদের প্রফিট মার্জিনেশনের বিকল্প রাস্তা আপাতত নেই মাননীয় স্পিকার। টিআরপি বৃদ্ধির আপাতত বিকল্প রাস্তা হিসেবে আমরা সেগুলো বুদ্ধিজীবীদের কথা মতো তৈরি করতে পারছি না মাননীয় স্পিকার। তারা আমাকে দেখাতে পারেনি মাননীয় স্পিকার। আজকে যদি আমাদের বুদ্ধিজীবীদের কথা মতো তৈরি করি তাদের ক্ষতি কি আছে, অকারণে তারা আমার পিছে কেন লাগছে মাননীয় স্পিকার। অর্থাৎ সেই সব সংজ্ঞায়নের ক্ষেত্রে আমার দল আজকে গরুকে গাছে উঠাতে পেরেছে বলে মাননীয় স্পিকার। আমি তো মনে করি মাননীয় স্পিকার গরুকে গাছে উঠাতে নয় মাননীয় স্পিকার, আমরা গরুকে চাঁদে উঠাতে সক্ষম হয়েছি মাননীয় স্পিকার। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমাদের বিতর্কটি শেষ হলো। বিতর্কটির মূল্যায়ন আমরা শুনবো। বিতর্কটির মূল্যায়নের পূর্বে আমরা পরিচয় করে দিতে চাই, আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন শাহানুর আলম। শাহানুর আলম ইউএনসিস-এর সভাপতি। তিনি যদি আমাদের মধ্যে থাকেন আমরা তাকে একটু মূল্যায়ন করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সম্ভবত তিনি নেই। আমরা চলে যাচ্ছি তার পরবর্তীতে আমরা এর আগেও তাদের পরিচয়টি জেনেছি। আমরা চলে যাচ্ছি মহিমা মাধনের কাছে, তার কাছ থেকে আমাদের বিতর্কটির মূল্যায়ন শুরু। আপু আপনি মিউট করে কথা বলছেন, এজন্য আপনার কথাগুলো আমরা শুনতে পাচ্ছি না। আপনি একটু কাইন্ডলি আনমিউট করে কথা বললে আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, জি ধন্যবাদ আবারও। প্রথম বক্তা যে জাবেদ, উনি বলে গিয়েছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অধিকাংশ মানুষের নিজস্বতা আছে বা কিছু অধিকার আছে। সেই অধিকার থেকে আমি বলতে চাচ্ছি যে হচ্ছে যে আমি কি দেখবো সেটা আমার চয়েস, বা আমার চয়েস থাকা উচিত। আমি সচেতন নাগরিক হিসেবে সেটা আমার চয়েস থাকা উচিত। সে কিছু ব্যাপার বলে গিয়েছে, যৌনতা নিয়ে এখানে কিছু প্রশ্ন উঠেছে, কিন্তু আমার জানা মতে বা আমি যতটুকু দেখি টিভি চ্যানেলগুলোতে ওই পর্যায়ের কোনো যৌনতা এখন পর্যন্ত উঠে আসে না, যেটা হচ্ছে যে মানে খুব ইউটিউব বা অন্যান্য সাইট গুলো ছাড়া আর কি। টিভি চ্যানেলগুলোতে বা স্যাটেলাইট চ্যানেলগুলোতে অমন কিছু পরকীয়ার কিছু ব্যাপার থাকে, কিন্তু ওরকম কিছু দেখা যায় না। দ্বিতীয় বিরোধী দলের প্রথম বক্তা যিনি, উনি বলে গিয়েছেন কিছু সাইটের কথা বলে গিয়েছেন, কিন্তু ওখানে কিন্তু মানসম্মত, যেমন কিছু সাইটের উদাহরণও দিয়েছেন, হইচই, নেটফ্লিক্স, এরকম কিছু সাইটের উদাহরণ দিয়েছেন। ওখানে যে শুধু মানে হচ্ছে খারাপ কিছু দেখানো হয় বা বাইরের কিছু দেখানো হয় সেটা না, সেখানে কিছু মানসম্পন্ন জিনিসও দেখানো হয় বলে আমার মনে হয়। উনি ওনার লাস্ট বক্তব্যে বলে গিয়েছেন মূল্যবোধ, ঐতিহ্য, শিক্ষামূলক এবং ঘটনমূলক প্রোগ্রামগুলোর কথা। হ্যাঁ, অবশ্যই তার সুরের সাথে এক তাল মিলে বলতে চাই, আমাদের কিছু প্রোগ্রাম এরকমও হচ্ছে আর হওয়া উচিত, যেখানে হচ্ছে আমরা আমাদের ঐতিহ্য, মূল্যবোধ এবং বাস্তব কিছু ইতিহাস জানতে পারবো। পরবর্তীতে সরকার দলীয় মন্ত্রী
তিনি দর্শক চাহিদার কথা বারবার বলে গিয়েছেন। তার ভাষ্য মতো যে দর্শক চাহিদা আছে বলে পরিচালক বানাচ্ছে, পরিচালকরা ওইসব কন্টেন্ট বানাচ্ছে। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে, হ্যাঁ দর্শক চাহিদা তো অবশ্যই আছে, কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে দর্শকের পার্সোনাল মানে একটা মতামত বা পার্সোনাল একটা জায়গাও থাকা উচিত। যেমন জাবেদ উনি বলে গিয়েছেন যে 3% এবং 7% একটা পার্সেন্টেজ দিয়েছেন, কিন্তু আমার মতে এভাবে করে দেওয়া উচিত হয়নি। কারণ হচ্ছে পার্সেন্টেজটা আসলে মানে কখনো যদি আমরা কোনো পরিসংখ্যান টানি, সেটা যদি মানে ঠিকভাবে না হয় বা মানে শুদ্ধ না হয়, সেই পার্সেন্টেজ আমরা টানবো না আশা করি পরবর্তীতে। তারপর আসমা উপমন্ত্রী আসমা উনি এসে বলে গিয়েছেন শিশুদের কথা। শিশুদের ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে হচ্ছে শিশুদেরকে অবশ্যই আমরা আমাদের বাচ্চারা বা আমাদের ছোট ভাই বোনেরা কি দেখবে সেটা আমাদেরকে অবশ্যই আমাদেরকে চয়েস করে দিতে হবে, যেহেতু ওদের ওই জ্ঞানটুকু নেই। এখন আমাদের সাথে আমরা একসাথে বসে সবকিছু দেখবো, এটা কিন্তু সবসময় করা যায় না আর উচিতও না। তো শিশুদের ক্ষেত্রে এটাই বলতে চাচ্ছি। আর হচ্ছে লাস্টে কিছু উদাহরণ দিয়েছেন কিছু সিরিয়ালে, সেখানে বলেছেন যে কিছু বাস্তব ঘটনার অবলম্বনে তৈরি হচ্ছে কিছু সিরিয়াল। বিরোধী দলের উচিত ছিল এরকম কিছু উদাহরণ তুলে ধরা, তাহলে হয়তো আমরা হচ্ছে রিলেট করতে পারতাম জিনিসটা। সর্বশেষ যে বক্তা বর্ষা, উনি অনেক ভালো বলেছেন। উনি ইতিহাস ঐতিহ্য এবং শিক্ষাভিত্তিক মূল্যবোধ এসবের কথা বলে গিয়েছেন, এই ভিত্তিক মানে প্রোগ্রামগুলো পরিচালনার কথা বলে গিয়েছেন। সর্বোপরি আমরা আসলে কাল্পনিক জগতের মানে বিরোধী দল বারবার কাল্পনিক জগতের যেহেতু বলে গিয়েছে যে হ্যাঁ আমরা ওই যে কাল্পনিক জগতের একটা বিষয় বলে গিয়েছিল যে হচ্ছে সেই ক্ষেত্রে যদি আমি বলতে যাই, আমাদের ওই কন্টেন্ট গুলাকে আমাদের জীবনের সাথে সবসময় মিলানো আমাদের উচিত হবে না। আমরা সচেতন নাগরিক হিসেবে আমাদেরকে সচেতনতা বৃদ্ধি সচেতন থাকতে হবে। আকাশ সংস্কৃতির পরাগ্রাসে বর্তমানে বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের সবগুলো দেশই অনেক নাজেহাল অবস্থায় আছে। পাশ্চাত্য সংস্কৃতিটা আমাদেরকে আমাদের এই মানে প্রচার ও প্রসারের ক্ষেত্রে আমাদের নিজ সংস্কৃতিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে। কিন্তু এই জন্য আমাদের নিজস্ব সংস্কৃতি রক্ষার জন্য জনসচেতনতা, জনগণের মূল্যবোধ বৃদ্ধি করতে হবে। এর পাশাপাশি আমরা স্যাটেলাইট চ্যানেলগুলো সংস্কৃতির নামে যেসব অপসংস্কৃতি প্রচারণা করে আসছে এবং যেসব পরিচালক সংস্কৃতির নামে অপসংস্কৃতি আমাদেরকে দেখাচ্ছেন, তাদেরকে আমরা নিজ নিজ জায়গা থেকে আমাদের নিজ নিজ মূল্যবোধের জায়গা থেকে যদি বর্জন করি এবং সর্বোপরি কর্তৃপক্ষ যদি এই বিষয়গুলো দেখে এবং চ্যানেলগুলোর বিরুদ্ধে বা সাইটগুলোর বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা নেয় এবং এই সাইটগুলো এবং চ্যানেলগুলোর প্রচার বন্ধ করে, তাহলে হয়তো গরুকে গাছে উঠানো আর হচ্ছে যে গাছে না উঠানোর এই প্রশ্ন আর বিতর্কের একটা সমাধান পাওয়া যাবে। সর্বোপরি হচ্ছে স্ট্যামফোর্ড ডিবেট ফোরামের সকলকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। তাদের অনেক দীর্ঘ পথ চলা, 17 বছর 16 পেরিয়ে 17 দীর্ঘ পথ চলা অনেক সুন্দর হোক, সবার জন্য শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ মহিমা বাঁধনকে, লক্ষ্মীপুর আইন পরিষদের সভাপতি তিনি। আমরা চলে যাচ্ছি এর পরবর্তী স্পিকারের কাছে। পরবর্তীতে আমাদের মাঝে উপস্থিত ছিলেন অতিথি হিসেবে আমাদের ইশতিয়াক আহমেদ, প্রেসিডেন্ট ইউনাইটেড স্টুডেন্ট ইন্টারন্যাশনাল সোসাইটি। আমরা তার একটি সংক্ষিপ্ত মূল্যায়ন শুনবো। জি, আসসালামু আলাইকুম। অনলাইন এসডিএফ ডিবেট প্রোগ্রামে আমাকে অতিথি হিসেবে গ্রহণ করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এন্ড স্পেশাল থ্যাঙ্কস টু জাবেদ হাসান। যেহেতু আমি এখানে ইউএনসিস এর প্রতিনিধি হিসেবে জয়েন করেছি, তো আমি সর্বপ্রথমে ইউএনসিস সম্পর্কে কিছু কথা বলতে যাচ্ছি। ইউএনসিস একটি অরাজনৈতিক এবং সামাজিক সংগঠন। প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা সামাজিক বিভিন্ন সমস্যা, অশিক্ষা এবং বেকারত্ব বিষয়ক নানাবিধ সমস্যা মোকাবেলায় কার্যকরী ভূমিকা রেখে আসছি। এরই সাথে আমরা
চাচ্ছে একটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম গড়ে তুলতে বিশ্বের সকল শিক্ষার্থীদের সমন্বয়ে, যেখানে যাতে শিক্ষার্থীরা তাদের নিজস্ব দেশ এবং এরিয়াতে শিক্ষা, বেকারত্বমূলক এবং সামাজিক নানা রকম সমস্যায় কার্যকরীভাবে এবং তাৎপর্যমূলক ভূমিকা রাখতে পারে। এবং আমি এখন কিছু বলতে যাচ্ছি আজকে ডিবেট বিষয়টি নিয়ে। যেহেতু ছোটবেলা থেকে আমি কিছু ডিবেট প্রোগ্রামের সাথে, ডিবেট সংস্থার সাথে যুক্ত ছিলাম, তো আজকে এনভায়রনমেন্টটি আমি অনেক ভালোভাবে এনজয় করেছি। তো ডিবেটের আজকে বিষয় ছিল গরুকে গাছে উঠানো। একটি চমৎকার টপিক ছিল আজকের ডিবেটের বিষয়টি, এবং আমিও অনেক সুন্দর এনজয় করেছি। তবে এক্ষেত্রে যে জিনিসটি উঠে এসেছিল সেটি হচ্ছে কালচার সম্পর্কে। তো সাইকোলজির ভাষায় কালচার বলতে মানুষের থিঙ্কিং, থটস, চয়েস অ্যান্ড আইডিয়াকে বোঝায়। সো কালচার ইজ সামথিং অ্যান ইন্ডিপেন্ডেন্ট টপিক। সো আমি এটা বিলিভ করি যে প্রত্যেককে নিজের কান্ট্রি এবং নিজস্ব কালচার উপর বেসিস করে চলাটা উচিত। আবার আরেকটি বিষয় এখানে উঠে এসেছিল যে মেজরিটির ক্ষেত্রে কোনটা ভালো হচ্ছে, মেজরিটির ক্ষেত্রে কোনটা খারাপ হচ্ছে। কিছু মানুষ এ সকল সিরিয়াল দেখে, জি বাংলা বা লাইক স্টার, জলসা সিরিয়াল গুলো দেখে খারাপ পথে যাচ্ছে। তো এক্ষেত্রেও সাইকোলজির একটা বিষয় আমি আনতে যাচ্ছি, সেটা হচ্ছে যে ইউটিলিটারিয়ানিজমে স্যার জেরেমি বেনথাম একটা কথা বলেছিলেন যে what is good for the majority it should be acceptable all the time. So আমার মতে হচ্ছে যে একটি সিরিয়াল দেখে হয়তো দুই একজন, 3-4 জন খারাপ পথে যেতে পারে, বা কারো কাছে মেন্টালি খারাপ লাগতে পারে, বা কেউ হয়তো জিনিসটা নেগেটিভলি নিতে পারে, বাট মোস্ট অফ দ্য কেস, মোস্ট অফ দ্য পার্সেন্টেজ আমার কাছে মনে হচ্ছে যে জিনিসটা মোস্ট অফ দ্য পার্সনের জন্য পজিটিভ। এছাড়া এখানে আরো একটি কথাও আছে যে সাইকোলজির ভাষায় যে কালচারের ডিমনিটাইজ হওয়া বা কালচার থেকে দূরে সরে যাওয়া। হ্যাঁ, এই সকল জিনিসগুলো যে আমরা যে স্টার জলসা বা স্টার প্লাস বা জি বাংলাতে যে সকল সিরিয়াল গুলো দেখছি, এগুলো আমাদের থেকে কালচার থেকে দূরে সরিয়ে নিচ্ছে। কিন্তু মডার্ন টাইমটা হচ্ছে একটি লাইক গ্লোবাল ভিলেজের মতো। এখানে আমরা প্রত্যেকটা দেশ একটি ছোট ছোট বাড়ির মতো। সো কালচারাল, যদি অন্য দেশের কালচার সম্পর্কে আমরা না জানি, না সচেতন হই, তাহলে ওইখানে গিয়ে ইন ফিউচারে আমরা মানিয়ে নিতে বা ওদের কন্ডিশন বুঝতে আমাদের একটু সমস্যা হতে পারে। তাছাড়া আমার কাছে মনে হয় যে অন্য দেশের কালচার সম্পর্কে জানলে কোনো রকমের সমস্যা হতে পারে। হ্যাঁ, যদি এটাকে বেশি নিজের দেশের কালচারকে বেশি ইম্পর্টেন্স না দিয়ে অন্য দেশের কালচারে দিয়ে গুরুত্ব দেওয়া হয়, তবে অবশ্যই এটা একটি সমস্যার কারণ হবে। তবে একজন মডার্ন ওয়ার্ল্ডের একজন মডার্ন সিভিলাইজ পার্সন হিসাবে আমার কাছে মনে হয় অন্য দেশের কালচারকে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। এবং এই স্টার জলসা বা স্টার প্লাসে যদি কোনো নেতিবাচক সিরিয়াল তারা কন্টিনিউ করে থাকে, তাহলে অবশ্যই সে বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া অবশ্যই উচিত। মানুষের অবশ্যই সজাগ থাকা উচিত এই সকল বিষয়ে এবং এগুলো বর্জন করা উচিত। তবে আমি বলতে চাচ্ছি যে সামাজিক সমস্যা সকলেরই থাকে। সো সামাজিক সমস্যা নিয়ে যেহেতু এই সকল সিরিয়াল গুলো দেখা হচ্ছে বা প্রচার করা হচ্ছে, সো ইট শুড বি অ্যাকসেপ্টেবল। থ্যাংক ইউ ফর ইউর টাইম। ধন্যবাদ ইশতিয়াক আহমেদকে। আমরা এখন চলে যাচ্ছি আমাদের আরেকজন অতিথির কাছ থেকে। আমরা শুনবো শাহানুর আলম, ফাউন্ডার চেয়ারপারসন, ইউনাইটেড স্টুডেন্ট ইন্টারন্যাশনাল সোসাইটি ইউনিসিস। আমরা তার কাছ থেকে একটি শুভেচ্ছা বক্তব্য শুনবো। আসসালামু আলাইকুম। আজকের এই এসডিএফ ডিবেটে আমাকে আপনাদের অতিথি হিসেবে গ্রহণ করায় আপনাদের সবাইকে ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জাবেদকে। আমি ছোটবেলা থেকেই ডিবেটকে অনেক ভালোবাসি। এসডিএফ এর আজকের এই ডিবেট প্রোগ্রামে আমি আসতে পেরে সত্যি খুবই আনন্দিত। বিশেষ করে আজকের এই ডিবেটের বিষয় সত্যি খুবই মনোমুগ্ধকর ছিল। আজকের এই ডিবেটের সকল অংশগ্রহণকারীদের পারফরমেন্সই খুবই মনোমুগ্ধকর ছিল। ডিবেট একটি দেশ জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডিবেটের ফলে ডিবেটারের জ্ঞান বৃদ্ধি পায়, রিসার্চ ক্ষমতা বৃদ্ধি পায়, অনলাইনে তাদের ঘাটাঘাটি করে অনেক তথ্য তাদের সংগ্রহে থাকে, রিসেন্ট তথ্যগুলো তাদের আয়ত্তে থাকে, পাবলিক স্পিকিং এর দক্ষতা বৃদ্ধি পায়। ইউসিসের সাথে চলতে গিয়ে একটি বিষয় লক্ষ্য করেছি, অনেকেই পাবলিকের সামনে কথা বলতে নার্ভাস ফিল করে, যেটি একজন ডিবেটারের জন্য
কোনো সমস্যাই নয়। ডিবেটের ফলে পাবলিক স্পিকিং এর দক্ষতা বৃদ্ধি পায়। এছাড়াও ডিবেটে রয়েছে আরো অনেক উপকারিতা। আমাদের সমাজে ন্যায় ও নিষ্ঠাবান ডিবেটরের গুরুত্ব অনেক অপরিসীম। আজকের ডিবেটের সরকার ও বিরোধী দলের ডিবেটের জন্য রইল শুভকামনা। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। সকলের ভবিষ্যৎ সুন্দর হোক। করোনার এই সময়ে আমরা সবাই ঘরে থাকব, সাবধানে থাকব, সুস্থ থাকব। আপনি নিজে ভালো থাকুন, আপনার চারপাশের সবাইকে ভালো রাখুন, সেই কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ অতিথি শাহানুর আলমকে। আমরা চলে যাচ্ছি আমাদের মধ্যে শেষ অতিথি উপস্থিত আছেন তার কাছে। তার পরিচয়টি আমরা আগেই জেনেছি। উনি দেওয়ান ওবায়দুল্লাহ আল ইমন, ফেলো, ইয়াং পিপল অ্যাকশন ইন বাংলাদেশ। আমরা তার কাছ থেকে একটি শুভেচ্ছা বক্তব্য। ধন্যবাদ। প্রথমেই সবারকে আমার শুভেচ্ছা। এত সুন্দর করে পক্ষ এবং বিপক্ষের সব বক্তারাই যে বিষয়টা তুলে এনেছেন, যে গরুকে গাছে উঠানো বা না উঠানো নিয়ে যে আলোচনাটা, সেই জায়গাটা দিয়ে আমি যদি প্রথমেই একটু কথা বলি, আমি খুব বেশি সময় নিব না, কারণ সংক্ষিপ্তর মধ্যে শেষ করার চেষ্টা করব। যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব, যে সংস্কৃতির একটা নিজস্ব সত্তা থাকা উচিত। আমার অন্য দেশের সংস্কৃতির ফলে আমার দেশের সংস্কৃতিকে আমি যেন কোনোভাবেই ভুলে না যাই, যে বা কোন অংশেই তাকে যেন বিকৃত করা না হয়, সেই বিষয়টি প্রতিটা দেশের বা একটি আলাদা দায়িত্ববোধ থাকা উচিত আমি মনে করি। তবে বিশ্বায়নের এই যুগে সংস্কৃতির পরিবর্তন হবে, পরিমার্জন হবে, এটা যেমন স্বাভাবিক, তবে এক্ষেত্রে অবশ্যই সেন্সর বোর্ড তৈরি করে একটা লিমিটেশন তৈরি করা উচিত, যে স্টার জলসা বা স্টার প্লাস যেই বিষয়টাই বারবার আলোচনায় আসছে না কেন, তার ফলে কোন জিনিসটা আমার দেশের মানুষজন দেখতে পারবে সেটা নির্দিষ্ট না করতে পারলে আমার দেশের জনগণের মূল্যবোধ, তাদের বিশ্বাস, তাদের ধ্যান ধারণার উপর কিন্তু একটি প্রভাব থেকে যায়। আমাদের বাঙালি ঐতিহ্য বা সংস্কৃতির ইতিহাসটা কিন্তু খুব পুরনো। একই সাথে আমরা যদি দেখি যে এইসব সংস্কৃতির ফলে আমাদের পারিবারিক বন্ধন বা সামাজিক সংঘাত অথবা আমাদের ডোমেস্টিক যে ভায়োলেন্স গুলো, জেন্ডার ভায়োলেন্স গুলো যে কতটুকু প্রভাব ফেলছে, সেই বিষয়টা নিয়ে আলোচনা হতে পারে, সেই বিষয়টা নিয়ে গবেষণা হতে পারে। কিন্তু পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় বা আমরা আমাদের প্রফিটকে সর্বোচ্চকরণের জায়গা থেকে নিয়ে গিয়ে আমরা যদি আমাদের সমাজ ব্যবস্থাকে ভেঙে ফেলি, তাহলে কিন্তু এটার দীর্ঘমেয়াদী কিন্তু আমার অর্থনৈতিক ক্ষতিটা রয়ে যাবে। তো সেই দিকটাকে যেমন দেখতে হবে, সরকার দলের এবং বিরোধী দলের দুই পক্ষই খুব সুন্দর করে যে বিষয়গুলো নিয়ে এসেছেন এবং অতিথিবৃন্দরা যে বিষয়গুলো বলেছেন, খুব জেরেমি বেনথামের যে ইউটিলিটারিজম থেকে যে ভাইয়া, যে ইশতিয়াক ভাইয়া যে বিষয়টা নিয়ে আসছেন, হ্যাঁ অবশ্যই সেখানে ম্যাক্সিমাইজেশনের গুরুত্বটা দেওয়া উচিত। তবে ল এবং নৈতিকতা, মূল্যবোধ এবং নিজের দেশের সংস্কৃতিকে জন্য আমরা কখনোই বিকৃত হতে দিতে না পারি, সেই জায়গাটা আমাদের সকলকে সচেতন হতে হবে, আরো বেশি দায়িত্বশীল হয়ে এই কাজটি করতে হবে। তো আমার এই জায়গাতেই সব শেষ করব। সবাইকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকেও ধন্যবাদ খুব সুন্দর করে অনুষ্ঠান মডারেট করার জন্য, এবং বক্তারা যারা ছিলেন তারা সামনে আরো ভালো করবেন। সবাইকে এই বলি আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভেচ্ছা ওবায়দুল্লাহ আল ইমনকে। আমরা তার মাধ্যমে আমাদের অতিথিদের বক্তব্যগুলো শেষ করলাম। আমাদের বিতর্কের একটি মূল্যায়ন আমরা শুনেছি। আমরা এতক্ষণ ধরে যে বিষয় নিয়ে বিতর্ক করছিলাম, এই সংসদ গরুকে গাছে তুলবে বা গাছ উঠাবে, আমরা দুই দলের বক্তব্য শুনেছি, সরকারি দল এবং বিরোধী দল। সরকারি দল থেকে আমাদের কাছে যে বিষয়গুলো চলে এসেছিল, গণতন্ত্র এবং চিন্তার স্বাধীনতার যে জায়গাটিকে, ভাবনার স্বাধীনতার যে জায়গাটিকে, সেটিতে ভাবনার মধ্যে বিজ্ঞানকে নিয়ে তারা আনতে নারাজ, এবং তারা ছিলেন হচ্ছে শিল্পের স্বার্থে, তারা ছিলেন হচ্ছে টিআরপি রেট বা ব্যবসার স্বার্থে, তারা বলেছিলেন প্রফিটকে ম্যাক্সিমাইজেশন করার যে বিষয়টি, তারা বলেছেন শিল্পকে দীর্ঘমেয়াদী অবস্থানে নিয়ে যাওয়া, অর্থাৎ কর্মসংস্থানের যে জায়গাটি সেটিকে নিশ্চিত করবার জন্য তারা এই ধরনের শিল্পকে বাঁচিয়ে রাখবেন, এবং সেভাবে তারা যারা শিল্পী আছেন, যারা পরিচালক আছেন, তাদেরকে দীর্ঘ সময় ধরে, অর্থাৎ একটি সিরিয়াল যতদিন ধরে চলবে, এই কর্মীগুলো, কলা কৌশলীগুলো ততদিন ধরে তাদের বেতনটি পেতে থাকবে, এবং তারা হচ্ছে একটি দীর্ঘমেয়াদী কর্মসংস্থান তৈরি করবে। এবং আমরা বিরোধী দল থেকে যেটি শুনেছি, বিরোধী দল ছিলেন হচ্ছে গিয়ে বিভিন্ন অসামাজিকতার বিরুদ্ধে, তারা ছিলেন শিক্ষা এবং
বৈষম্যের পক্ষে, অর্থাৎ বৈষম্য বিরোধী একটি সমাজ তারা তৈরি করতে চেয়েছেন এবং শ্রেণী বৈষম্য ভিত্তিক যে সিরিয়ালগুলো চলে, অর্থাৎ আমরা দেখতে পাই সিরিয়ালগুলোতে যে একটি বিশেষ শ্রেণীকে কেন্দ্র করে সিরিয়ালগুলো চলে। এটি আসলে শুধু বাংলাদেশ বা ভারতীয় উপমহাদেশে না, সারা বিশ্বেতেই, যেটা নিয়ে ওয়াল স্ট্রিট আন্দোলনটি হচ্ছিল, অর্থাৎ পৃথিবীটি আসলে 5 কেন্দ্রিক হয়ে গেছে। 5% মানুষের পৃথিবী, 5% মানুষের জন্য সর্বস্ব বিনোদন, আর বাকি 95% মানুষের জন্য আসলে বিনোদনের ব্যবস্থাটি নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। তারা তো এই শ্রেণী ব্যবস্থিতি থেকে বেরিয়ে আসতে চেয়েছেন। তারা বলেছেন সিএসআর এর যে বিষয়টি, অর্থাৎ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির জায়গা থেকে আমাদেরকে কাজ করতে হবে। তো যাই হোক, আমরা প্রত্যেকটি বিষয় শুনেছি, তাদের কাছ থেকে অনেক ভালো ভালো উদাহরণ আমরা পেয়েছি। এই সমস্ত উদাহরণের মধ্যেও আমাদের কাছে যে বিষয়টি হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, সেটি হলো কোন যুক্তিটি আগে আসছে, কোন যুক্তিটি পরে আসছে। অর্থাৎ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির মতো যে যুক্তি, সেটি যদি একেবারে শুরু থেকে চলে আসে, একটি টিভি চ্যানেলকে তার যে সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে সেটার দ্বারা যদি আপনি বাইন্ডিংস এর মধ্যে নিয়ে আসেন এবং তারপর তাকে নাটক তৈরি করতে হয়, তখন তার জন্য যে বিষয়টি তৈরি করা যত সহজ হয় বা যতটা ডিফিকাল্ট হয়, শেষ পর্যন্ত যখন আপনি একদম তৃতীয় বক্তা অর্থাৎ 6 নাম্বার বক্তায় সেই ধরনের যুক্তি তোলেন বিরোধী দল থেকে, তখন আসলে প্রধানমন্ত্রীর পক্ষে সেটিকে যুক্তি খণ্ডন করার মতো সময়ও থাকে না। প্রধানমন্ত্রীর কাছ থেকে তাদের সপক্ষে যে যুক্তিগুলো, সেগুলো তুলে ধরার কোনো সময় থাকে না। তারপরে যে বিষয়টি আসছে যে অশ্লীলতা, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সেক্সুয়ালিটি, এই যে খুবই ক্রুশিয়াল যেই টপিকগুলো, অর্থাৎ যেই যুক্তিগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল, যেগুলো একেবারে শেষে এসেছে, এই যুক্তিগুলো আসা দরকার ছিল একেবারে শুরুতে, একদম প্রথম থেকে। তাহলে আমরা বিতর্কটি আর একটু অন্য রূপ বা অন্য মোড়ে চলে যেত আমার মনে হয়। তো যাই হোক, আমাদের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ যেই বক্তব্যটি মনে হয়েছে সেটি হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশনের বাইরেও একটি দীর্ঘ মেয়াদী যেই কর্মসংস্থান তৈরি, এইগুলোর কোনো যুক্তি খণ্ডন আমি পাইনি। তো সেই কারণে আমাকে, যেহেতু সিঙ্গেল প্যানেল, আমি আমার জায়গা থেকে বললাম। তো এরপর যদি কোনো ব্যাখ্যা দরকার হয়, আমি এসডিএফ এর জন্য সবসময় অ্যাভেলেবল, আপনারা জানেন। আমরা পরবর্তীতে সেটা নিয়ে কথা বলে নেব। আর আমরা হচ্ছে সিঙ্গেল প্যানেলে এই সংসদ এই প্রস্তাবটিতে গ্রহণ করছে আজকের বিজয়ী দল, সরকারি দল, আর শ্রেষ্ঠ বক্তা মাননীয় মন্ত্রী মৌরিন, কারণ তার কাছ থেকেই আমি আসলে পুরো বিতর্কটি একটি ক্লিয়ার ডেসক্রিপশন বা যেটিকে আমরা বলি একেবারে ব্যাখ্যাটি আমরা তার কাছ থেকে পেয়েছিলাম। সুতরাং আজকের বিতর্কের ফলাফল আমি ঘোষণা করব। ধন্যবাদ মৌরিনকে। আমরা পরবর্তী বিতর্কে তাকে আবারও দেখতে পাবো আশা রাখছি, এবং প্রত্যেককে আমরা পরবর্তী বিতর্কগুলোতে দেখতে পাবো বলে আশা রাখছি। আমাকে জাভেদ, মুন্না, আপনারা জানেন যে আমাকে একটু বেরোতে হবে, আমাকে ডিস্ট্রিক্ট কমিটির প্রোগ্রামে জয়েন করতে হবে। তো আমি খুবই দুঃখিত। আমি আমাদের মডারেটর মুন্নার কাছে ফ্লোরটি হ্যান্ড ওভার করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ খন্দকার মহিউদ্দিন ভাইয়া, সাবেক সভাপতি স্ট্যামফোর্ড ডিবেট ফোরামে। আজকের বিতর্কটি খুবই সুন্দর হয়েছে এবং জুম প্ল্যাটফর্মে এটাই মনে হয় আমাদের এসডিএফ এর প্রথম প্র্যাকটিস ডিবেট। সকল অতিথি এবং যারা পার্টিসিপেন্ট করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, এবং ধন্যবাদ জানিয়ে আজকের এই বিতর্কের পুরো প্রোগ্রামটি এখানে সমাপ্ত ঘোষণা করছি। এবং পরবর্তী বিতর্কে আমাদের যে গেস্ট গুলো আজকে রয়েছেন তাদের সবার উপস্থিতি কামনা করছি, এবং যারা পার্টিসিপেন্ট রয়েছেন তাদের উপস্থিতি চাচ্ছি, এবং যারা হেরে গিয়েছেন আমি চাই তারা আপনারা পরবর্তীতে আরো ভালো বক্তব্য দিবেন এবং পরবর্তীতে আরো ভালো বিতর্ক করবেন, সে আশা নিয়ে আজকের এই প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সবাইকে একটা নতুন একটা প্ল্যাটফর্মে এসে কথা বলার মতো, জুমে তো সাধারণত আমরা এগুলোতে অভ্যস্ত না, সুতরাং নতুন একটা জিনিসে অভ্যস্ততা তৈরি করলেন, এটার জন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞ এবং এসডিএফ এর প্রতি আমরা সবাই কৃতজ্ঞ। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাইয়া। উপস্থিত গেস্টদেরকেও ধন্যবাদ সবাই সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আর গভর্নমেন্ট টিমকে কংগ্রাচুলেশনস এত ভালো ডিবেট করার জন্য। আমরা অনেক মোটিভেশন পেলাম। সবাইকে ধন্যবাদ ভাই, বিরোধী দল অনেক কষ্ট করেছে আমি জানি, ঝামেলা ছিল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ সবাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।